ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকেন। এই ভ্যান চালকের নাম হচ্ছে সিরাজ। আমি ঘটনায় চলে যাচ্ছি। থানার পাশে বসেছিলেন সিরাজ সাহেব। তাই থানার পাশে বসে আছেন কারণ থানা থেকে তাকে ফোন দেওয়া হয়েছে, একটা লাশ ময়নাতদন্ত হচ্ছে, ময়নাতদন্ত শেষে সেই লাশকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে হবে। সিরাজ সাহেব থানার চৌহদ্দির মধ্যে অবস্থান করছেন। যে লাশটা হচ্ছে একটা মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করেছে 3-4 দিন আগে। লাশটা এই মুহূর্তে ডোমঘরে আছে। যখন তিনি নির্দেশনা পাবেন লাশকে নিয়ে আসার, তখন তিনি তার ভ্যান নিয়ে সে লাশ নিয়ে আসতে যাবেন এবং তিনি যাবেন ডোমঘরে। সেখান থেকে লাশটা সংগ্রহ করে তিনি মেয়ের যে বাবার বাড়ি, যেখানে মেয়ের ঠিকানা, সেখানে লাশ নিয়ে তিনি পৌঁছে দিবেন। এখন থানার চৌহদ্দির মধ্যে তো তিনি বসে আছেন, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা আহাজারি। তাদের মেয়ে হারিয়ে গেছে তাদের কাছ থেকে, যে কোনো কারণে হতে পারে। সে মা এবং বাবার আহাজারি দেখে সিরাজ সাহেবের একটা দিনের কথা মনে পড়ে গেল। বলে রাখা ভালো, সিরাজ সাহেব কিন্তু তরুণ বয়স থেকেই এই লাশ আনা নেওয়ার কাজের মধ্যে জড়িত। কিছুদিন তিনি ডোমঘরে কাজ করেছিলেন, কিন্তু তার ডোমঘরে কাজ করা ভালো লাগতো না বিধায় তিনি কিন্তু পরে ডোমঘরে কাজ করেননি। এবং তিনি ডোমঘরে কাজ করতেন আসলে সহকারীর পর্যায়ে, এমন একটা পর্যায়ে কাজ করতেন। আসলে তাকে লাশ কাটাকাটির মধ্যে ঢুকতে হয়নি কখনো। হয়তো দেখা গেছে যে জিনিসপত্র ধুয়ে দেওয়ার কথা বা লাশের ঘরটা গুছিয়ে দেওয়ার কথা, এরকম কাজ তিনি করেছেন। এই বাবা মার যে আহাজারি তাদের মেয়ের জন্য, মৃত মেয়ের জন্য, এই আহাজারি দেখে সেই দিনের কথা, এমন একদিন যে দিনের কথা কিন্তু সে সব ভুলেনি, সেই দিনের কথা তার মনে পড়ে যায়। সেই দিন ছিল ভরা বর্ষাকাল এবং প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছিল সেদিন। খাল, বিল, নদী, নালা সব টইটুম্বর পানিতে। পানি কোনো কোনো সময় এমন অবস্থা হচ্ছে যে রাস্তা থেকে পানি আর সরতে পারছে না, এত বেশি বৃষ্টি হয়েছিল। একদিন খবর আসে সেই দিন পাশের এলাকাতে নদীতে একটা লাশ ভাসমান অবস্থা পাওয়া গেছে। এখন পুলিশ এসছে, তাকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের লোকজনও সেখানে ছিল। লাশটা উপর হয়ে পানিতে ভাসছে। লাশটাকে যখন ডুবুরি বা যারা লাশকে নিয়ে আসেন পানি থেকে উদ্ধার করে, তারা যখন লাশটাকে পাড়ে নিয়ে আসছেন, লাশের অবস্থা ছিল এমন, লাশটা স্বাভাবিকের চেয়ে বেশি ফুলে গেছে, অতিরিক্ত ফুলে গেছে। একে তো পানিতে ছিল, এবং ধারণা করা হচ্ছে যে পানিতে প্রায় 6 থেকে 7 দিন ছিল। 6 থেকে 7 দিন থাকার কারণে একে তো স্কিন গুলো নষ্ট হয়ে গেছে, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে পুরোপুরি, চোখে মনিগুলো আর দেখা যাচ্ছে না। বডিটা পুরোপুরি কালো হয়ে গেছে, বডিটা ফুলে ফেপে গেছে, ভিতরে পানিও আছে কারণ লাশের মুখটা খোলা ছিল, এবং বডির আকারটা সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে। এবং ধারণা করা হয় যে হয়তো ওজন হবে 70-75 কেজির লোক, কিন্তু পানিতে থাকার কারণে তার ওজন 130-এর উপরে হয়ে গেছে, এটুকু আন্দাজ করা যায়, এত বেশি মোটা ছিল সে লাশটা। এবং লোকের শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে যে তার বয়স 50-এর উপরে হবে। বেটে খাটো গড়নের কালো ব্যক্তি, সম্পূর্ণ শরীরটা পুরোপুরি কালো হয়ে গেছে, পচে। স্কিনটা তখনও ব্রেক হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পানির কারণে প্রায় পচে গেছে পুরোপুরি, মানে মাংসপেশি তখন ব্রেক হয়নি। পেটটা তখনও প্রচন্ড ভাবে ফোলা, মানে এতটাই ফোলা, যিনি লাশ টেনে নিয়ে আসছেন তিনি চিৎকার করে বলছিলেন যে স্যার সাবধানে ধরেন, নাহলে কিন্তু ফুটা হয়ে বাস্ট হয়ে এখনই নারী পুরী সব বের হয়ে আসবে এখান থেকে। তো তারা খুবই সাবধানে লাশটাকে ক্যারি ব্যাগে উঠান এবং লাশটাকে ভ্যানের উপরে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে সিরাজ সাহেবকে নির্দেশ দিয়ে দেন যে আপনি থানায় লাশটা নিয়ে আসবেন। থানায় কিছু কাজ আছে, কিছু আলামত সংগ্রহের ব্যাপার স্যাপার আছে, তারপরে লাশটাকে ডোমঘরে পাঠানো হবে যদি দরকার পড়ে আর কি, আর না হলে বেওয়ারিশ হিসেবে দাফন দিতে পারবে।
পুলিশ এবং অন্যান্য লোকজন তার আগে ভাগে রওনা দিয়ে চলে যান। তো যেহেতু বিকালবেলা লাশ উদ্ধার করা হয়েছে, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। সিরাজ সাহেব লাশ ক্যারি ব্যাগের মধ্যে, তার লাশ তো ক্যারি ব্যাগের ভিতরে লাশটা ছিল। তিনি খুব ধীরে সুস্থেই ভ্যানটা নিয়ে যাচ্ছিলেন। এখন প্যাক কাদায় ভরা পুরো কর্দমাক্ত রাস্তাঘাট। আপনি যে হাঁটবেন, সেই হাঁটার মতো ক্যাপাসিটি কিন্তু থাকবে না। গ্রামে গঞ্জে বৃষ্টিতে যখন প্যাক কাদা বা কর্দমাক্ত হয়ে যায় চারপাশ, হাঁটারও জোর থাকে না। তো এক ধরনের রাবারের শু ছিল, যে শুটা পরলে কেউ পিছলেই পড়ে যাবে না কখন, মানে কাদার মধ্যে একটু স্বাভাবিকভাবে হাঁটা সম্ভব যদি দেবে না যায়। তো সে শুটা পরে তিনি ভ্যানটা চালাচ্ছিলেন। সন্ধ্যা পার হয়ে গেছে, আরো অনেকক্ষণ। উনি ছোট একটা টর্চ লাইট আছে ওনার, এবং স্বাভাবিকভাবে তিনি যেহেতু লাশ ক্যারি করছেন, তিনি একটা হারিকেন ভ্যানের নিচে জ্বালিয়ে দেন। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ঘটনা কিন্তু 2005 সালের আগের। তো ভদ্রলোক সিরাজ সাহেব ভ্যান নিয়ে যাবার পথে একবার ভ্যানের চেইন পড়ে যাচ্ছে, আবার কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ভ্যানটা স্লিপ কেটে যাচ্ছে, মানে পথের মধ্যে স্লিপ কেটে যাচ্ছে। আবার কোনো সময় চেইন ছিঁড়ে যাচ্ছে, চেইন পড়ে যাচ্ছে। একটা সময় হলো কি, কিছু দূর যাওয়ার পরে চেইনটা ধাপ করে শব্দ করে ভেঙে গেল, মানে ছিঁড়ে গেল। এখন ছিঁড়ে যাওয়া চেইন তো তার পক্ষে মানে জোড়া দেওয়া তখন সম্ভব না। তিনি ভ্যান নিয়ে এগোতে লাগলেন, এবং সিরাজ সাহেব আগে থেকেই কিন্তু এই ধরনের পরিবেশের ব্যাপারে অবগত। তার জীবনে প্রচুর এরকম ঘটনা ঘটেছে। সিরাজ সাহেব খুব ভালোভাবে বুঝতে পারছিলেন যে এই লাশের পিছু নিয়েছে, এবং যারা এই লাশের পিছু নিয়েছে তারা সিরাজ সাহেবের ভাষায় আদমখোর। কেননা সিরাজ সাহেব লাশ নিয়ে যে ভ্যানটা নিয়ে এখন উনি হাঁটছেন, ভ্যানটা তিনি যে নিয়ে যাচ্ছেন, তিনি আশপাশে, তার রাস্তার আশপাশে তো গাছপালা পড়ে, ঝোপঝাড় পড়ে। সিরাজ সাহেব কিন্তু অনুভব করছিলেন যে চার পায়ে জন্তু এই রাস্তার দুপাশে যে জঙ্গল আছে, এই আশপাশ দিয়েই এই ভ্যানের সাথে সাথে একই গতিতে হেঁটে যাচ্ছেন। এবং সেটা শিয়াল, কেননা তিনি শিয়ালের শব্দ সম্পর্কে অবগত আছেন। কোনো কোনো সময় তিনি শুনতে পাচ্ছেন যে শিয়াল ঝগড়া করছে। এখন সিরাজ সাহেব কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলেন যে দেও বা দানব বা আদমখোর, সে যেই হোক, এরা এক একজনের সাথে ঝগড়া বিবাদে মেতে যাচ্ছে। মানে কে আগে লাশ খাবে, তারা এই জন্য নিজেরা ঝগড়া করছে। কোনো কোনো সময় হু করে যে ডাক দিয়ে উঠতো না শিয়াল, সেভাবে হু করে ডাক দিয়ে উঠছে। কখনো নিজেরা ঘের ঘের করে উঠছে, কখনো তারা রীতিমতো ঝগড়ায় মারামারি করছে এবং ঝোপঝাড় নড়ে উঠছে। ওই জায়গার মধ্যে যে দুটো শিয়াল মারামারি করছে, ধস্তাধস্তি শব্দ উনি বুঝতে পারছেন, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু শিয়াল দেখছেন না তিনি। প্রাণীগুলো কিন্তু অদৃশ্য। এই প্রাণীগুলো তার পিছু নিয়েছে, এবং এত কিছুর মধ্যেও কিন্তু সিরাজ সাহেবের ভয় লাগছে না, কারণ এই পরিবেশ আর এই একই জিনিসের সাথে তিনি অভ্যস্ত। যখনই কোনো লাশ তিনি সাথে নেন, তখনই দেখা গেছে যদি রাতের অন্ধকার হয়, সে লাশের পিছনে আদমখোর। এখন ভ্যান তিনি নিজের হাত দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। কোনো মতে এই কর্দমাক্ত রাস্তার মধ্যেও ভ্যানকে সামনে সামনে চলছিলেন তিনি। এক সময় উনি শব্দ পেলেন যে লাশের যে ক্যারি ব্যাগটা, এই ক্যারি ব্যাগের চেইনটা টেনে খোলার শব্দ হচ্ছে। তো সাথে সাথেই সিরাজ সাহেব পিছনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে না, কেউ নেই, কিন্তু লাশের ক্যারি ব্যাগটা কিন্তু প্রায় পেট পর্যন্ত খুলে ফেলেছে। তো তিনি ভ্যান থামিয়ে ওই ডান হাত দিয়ে ব্যাগটা ধরে বাম হাত দিয়ে চেইনটা আবার টেনে লক করে দিলেন। লক করে দিয়ে বললেন, মানে আশেপাশে যারা আছে তাদের উদ্দেশ্যে বললেন যে তোরা খামাখা কোনোদিন আমার কাছ থেকে লাশ নিতে পারিস নাই, লাশ নিতে পারবিও না। এই শুধু শুধু ঝামেলা করিস না তোরা কেউ।
আমাকে এখান থেকে যেতে দে, আমাকে তো খুব তাড়াতাড়ি গঞ্জে যেয়ে এ লাশ দারোগা সাহেবকে বুঝে দিয়ে আসতে হবে। এই কথা বলে আবারও সিরাজ সাহেব এই ভ্যান টেনে নিয়ে যেতে শুরু করলেন। কিছু দূর যাবার পরে উনি খেয়াল করে দেখলেন যে প্রচন্ড শক্তি দিতে হচ্ছে ওনাকে। এখন ওনাকে প্রচন্ড শক্তি দিতে হচ্ছে ভ্যানটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। তো তিনি ভ্যানটা থামিয়ে দিলেন, কারণ তিনি জানেন যে এই আদমখোর যারা আছে আশপাশে, এরা কেউ এই লাশটাকে নিয়ে যাবার জন্য আজকে দিচ্ছে না। তারা চাচ্ছে এই লাশটা এখানে রেখে যাক সিরাজ সাহেব। এবং সিরাজ সাহেব আগে থেকে কিন্তু জানে যে ওরা এরকম করে। সিরাজ সাহেব আজকে বিরক্ত হয়ে বললেন যে তোদেরকে কতবার বলেছি, আমি জিন্দা থাকতে তোরা এই লাশ নিতে পারবি না। তো শুধু শুধু হয়তো কেন আমার গাড়িটা থামাচ্ছিস, আমার গাড়ির চেনটা ছেড়েছিস, আমি কি কিছু বলেছি তোদেরকে? তোরা আজকে আমাকে কোনো ঝামেলা করিস না। আমি যাওয়ার সময় তোদের এখান থেকে তোদেরকে পয়সা দিয়ে যাবো, তোরা এই পয়সা দিয়ে যা মজা তা করিস। যখন উনি বলেছেন যে তোদেরকে আমি যাবার সময়, মানে ফিরে যাবার সময় পয়সা দিয়ে যাব, সে পয়সা দিয়ে যা মজা তা করিস, তখন ঝোপঝাড় এমন ভাবে আলোড়িত হলো আর এমন ভাবে শিয়ালের ঘড়ঘড়ানির শব্দ এলো, মনে হলো যে স্পষ্ট ভাষা তারা বলছে যে না, তাদের পয়সা লাগবে না, তাদের এই লাশই লাগবে। তো সিরাজ সাহেব আবারও লাশের ভ্যানটাকে টেনে নিয়ে যেতে শুরু করলেন। লাশের ভ্যানটা উনি টেনে নিয়ে যাচ্ছেন, অল্প কিছু দূর এগুলেন উনি। এবার উনি শুনতে পেলেন যে এক হাঁসকে টান দিয়ে ক্যারি ব্যাগটাকে পুরো খুলে প্রায় ছিঁড়ে নিয়ে গেছে। উনি পেছনের দিকে ঘুরে তাকাতে দেখতে পান যে ক্যারি ব্যাগটা চেন তো খোলাই, এমনকি যত জোরে টান দিয়েছে ওরা, কাপড়টা প্রায় ছিঁড়ে কিছু অংশ নাই হয়ে গেছে। এবং কিছু অংশ নাই হয়ে যাওয়ার কারণে লাশের যে ফুলে থাকা পেটটা, শার্টটা ছিঁড়ে গেছে। একটা পরনে শার্ট ছিল, সেই শার্ট ছিঁড়েই যে ফুলে থাকা পেটটা বের হয়ে আসছে। তো সিরাজ সাহেব এদিকে তাকানোর পরে তিনি আজান দিলেন। যখনই তিনি আজান দিলেন, আজান দেওয়ার পরে কিছু সময়ের জন্য চারপাশে সবকিছু শান্ত হয়ে গেল। তো আজান দেওয়ার পরে সিরাজ সাহেব বললেন যে তোদেরকে আমি বারবার বলেছি, তোরা আজ পর্যন্ত আমার কাছ থেকে কোনো লাশ নিতে পারস নাই, আমি বেঁচে থাকতেও নিতে পারবি না, তাহলে কেন শুধু শুধু আমার পিছনে তোরা আমাকে বিরক্ত করছিস? আমাকে যেতে দে, আমাকে গঞ্জে যেতে হবে। এবার তিনি লাশের ভ্যানটাকে আবার টেনে নিয়ে যেতে লাগলেন। এখন উনি চেষ্টা করেছিলেন লাশটাকে অন্য কোনো ভাবে ঢাকতে, কিন্তু আর সেই পরিমাণ ক্যারি ব্যাগে অন্য কাপড়ও ছিল না, আর ক্যারি ব্যাগটাও তো একটু মাপ মতো হয়, অতিরিক্ত কাপড় ছিল না। কারণ ওরা তো ক্যারি ব্যাগটা টেনে ছিঁড়ে যতটুকু বাইরে নিয়ে গেছে। তো উনি এবার এই লাশটাকে নিয়ে এবার ভালো কিছু তো এগোতে পারেন, মানে আশপাশে কিন্তু ঝোপঝাড় ছিল না। উনি যতটুকু রাস্তা এগিয়ে গেলেন অতটুকু রাস্তা ছিল খোলা, এবং আশপাশে আবার গৃহস্থ ঘর ছিল, লোকজনের বাড়ি ঘর ছিল। তো তিনি কিছু সময় পর্যন্ত কোন রকম সমস্যা অনুভব করেননি। এবার তার সামনে ছিল একটা রাস্তা, যে রাস্তাটা চারপাশে গাছগাছালিতে ঘেরা, এবং উনি খুব ভালো করে জানেন এই জায়গাটা হবে ওনার জন্য সবচেয়ে প্রতিকূল, এই জায়গাটা পার হওয়া। এবং আগেও তিনি বিভিন্ন সময় এরকম প্রতিকূল অবস্থায় পড়েছেন, কিন্তু কেউ লাশের কোনো কিছুই করতে পারেনি, লাশের কোনো অংশও নিতে পারেনি, লাশের কোনো ক্ষতি করতে পারেনি। তো সেই আত্মবিশ্বাস আর সেই সাহস তো তার আছে। আর এই আদমখোরগুলোকে তিনি আগে অনুভব করেছিলেন, দেখেননি কিন্তু অনুভব তো করেছিলেন। তো তিনি ওই গাছগাছালি ঘেরা রাস্তার মধ্যে ভ্যানটা নিয়ে ঢুকলেন, এবং ভ্যানটা নিয়ে ঢোকার সময় তিনি বললেন যে রে, আমি কিন্তু জানি যে তোরা কিন্তু আশপাশেই আছিস, কোনো লাভ হবে না, আমাকে আরামসে যেতে দে। তবুও মনে হয় না যে ওনার কথায় কাজ হয়েছিল। উনি ভ্যানটা নিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ উনি আর ডাক শুনতে পান। তো সিরাজের নাম নিয়ে বলো, ও সিরাজ দাঁড়াও। তো সিরাজ সাহেব দাঁড়ানোর পরে
উনি বললেন যে কে কে ডাকে। তখন ডান দিক থেকে উনি ওনার ভ্যানের কৌণিক দূরত্ব থেকে ডান দিকে প্রায় 10-15 হাত ভিতরে এই জঙ্গলের ভিতর থেকে বললো যে আমি অমুক। তো সে আসে বললেন অমুক তমুক কে, আমি তো চিনলাম না। তখন সে আসে সেদিকে লাইট মারলেন, তো সেদিকে যখন লাইট মারলেন তখন একটা বিদঘটে কণ্ঠে ওই কণ্ঠস্বরটা বলল লাইট বন্ধ করো। তো সে সাহেব লাইট বন্ধ করলেন। সে সাহেব লাইট বন্ধ করার পরে জিজ্ঞেস করলেন যে কে তুই। তখন যে কণ্ঠস্বর কথা বলছিল সে নিজের পরিচয় দিল, পরিচয় দিয়ে বলল যে আমি লতিফ মাস্টার। তখন সিরাজ সাহেব মনে করতে পারলেন যে এই লতিফ মাস্টার কে। তো সিরাজ সাহেব বলেন মাস্টার এখানে কেন? মাস্টার না মারা গেছে আজকে 15 দিন হইল। তখন সে কণ্ঠস্বর বলল হ্যাঁ আমি মরে গেছি আজকে 15 দিন হয়ে গেছে। তখন সিরাজ সাহেব বললেন তাহলে তুমি আমাকে ডাকলা কেন? কি কারণে ডাকলা আমাকে, কি চাও? তখন লতিফ মাস্টারের কণ্ঠধারণকারী ওই কণ্ঠস্বরটা বলল আমি 15 দিন ধরে কিচ্ছু খাই না, আমার প্রচন্ড ক্ষুধা। এই লাশটার ওই অংশটা এখনো ভালো আছে, একটা নির্দিষ্ট অংশের নাম করে বলল ওই অংশটা ভালো আছে। তুমি আমাকে অনুমতি দাও, আমি ওই অংশটুকু শুধু নেব, লাশের কোথাও কোন জায়গায় হাত দিব না, কিছু করব না। তুমি আমাকে ওই অংশটুকু দাও, আমি ওই অংশটুকু খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করি, এবং আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার পথযাত্রা তোমার পাশে থাকব, তোমাকে অন্য কেউ কোনোভাবে ভয় দেখাতে পারবে না। তো সে হিসেবে এই কথা শুনে হেসে দিলেন, হেসে দিয়ে বললেন আদম খোর আবার কবে থেকে ভালো মানুষের রূপ নেওয়া শুরু করলি তোরা? আমি কি তোদের এই রূপের সম্পর্কে জানি না মনে করছিস? যা এখান থেকে ভাগ বেটা, নাহলে আজান দিয়ে কিন্তু একেবারে জ্বালিয়ে পড়ে ছাড়কার করে ফেলবো। ওই পিছনে খবর নিয়ে পিছনে বাগান পর্যন্ত আমাদের খুব জ্বালাচ্ছিস না তোরা? আজান দিয়ে কিন্তু সবগুলোকে পোড়াই ফেলছি, আর একটা আজান দিব তুইও পুরো ছাড়কার হয়ে যাবি। তখন সেখান থেকে উত্তর এলো যে সিরাজ তুমি কিন্তু ভুল বুঝতে পারছো, আমি কিন্তু তোমার ভালোর জন্য বলছি, তুমি আমাকে দিয়ে যাও ওই অংশটুকু, আমি খেয়ে আমার ক্ষুধাটা নিবাই। আমি কথা দিচ্ছি সামনে তোমার বহু বড় বিপদ, আমি তোমাকে রক্ষা করতে পারবো। তখন সিরাজ বললেন রক্ষা করবি? তুই আমাকে রক্ষা করবি? আর উপরে তাকায় দেখ, উপরে আমার আসমানওয়ালা আছে, তুই কে রে আমার রক্ষা করা? এই কথা বলেই উনি এবার দিলেন সজোরে আজান। যখনই উনি আজান দিলেন ওই ঝোপঝাড়ের মধ্যে এরকম হলো যে এতে কুকুরকে যদি কেউ মারতে যায়, কুকুর যেভাবে শব্দ করে ওঠে এরকম ক্যাও ক্যাও শব্দ করতে করতে এই জঙ্গলের মধ্যেই ভিতরে পালিয়ে গেল সেই শব্দটা বা সেই এন্টিটিটা। তো সিরাজ সাহেব আজান শেষ করার পরে নিজে নিজে বলছিলেন আসছে সিরাজকে ভয় দেখাইতে, এরা 30 বছর ধরে গাড়ি চালাই, আমাকে আসছে ভয় দেখাইতে। তখন তো ভদ্রলোকের বয়স খুব 55-র উপরে, তখন বয়স 55 কি 60 বছর বয়স তখন। তো ভদ্রলোক এবার ওই ভ্যান নিয়ে কিছু দূর আরো গেলেন, প্রায় ওই জঙ্গলটা মানে ওই গাছপালা ঘেরা যে রাস্তাটা, এই রাস্তাটা উনি পার হবেন, এখন অল্প একটু বাকি আছে, দূরে আসমানে আলো দেখা যায়। এমন সময় মানে মাটি থেকে যদি 2-3 হাত উপর থেকে যদি আমরা কোনো তরল ফেলি মাটির উপরে, একটা শব্দ হবে না? এক্স্যাক্টলি ওইরকম শব্দ হলো, মনে হলো যে ভ্যান থেকে কিছু তরল নিচে পড়ছে। তো এই শব্দ হওয়ার সাথে সাথেই তিনি পিছনের দিকে তাকান, ভ্যান ওই এক হাত ধরে, যেহেতু ভ্যানের একদিকে ধরে মানে এক হাত রেখে অন্যদিকে টেনে নিয়ে যেতে হয়, তো তিনি পিছনের দিকে তাকান, সাথে সাথে তাকিয়ে দেখতে পান এই অল্প একটু অন্ধকার এবং ওই যে হেরিকেনের আলো যতটুকু আছে এর মধ্যে উনি দেখতে পান যে হেরিকেন ঘেঁষে টপ টপ করে কি যেন পড়ছে, কালোর মতো টপ টপ করে কি যেন পড়ছে। এখন ওই লুঙ্গির কোষা থেকে টর্চ লাইট বের করে মারতে মারতে
দেখলো যে লাশের যে ডান দিকের বুকের খাঁচার পাশের অংশটুকু, যদি আমরা শুয়ে থাকি এই মুহূর্তে আমাদের হাতটা যেই দিকে থাকবে, হাতের কোনোটা সেই অংশটুকু মানে খাঁচার ঠিক নিচ বরাবর ওই জায়গাটা ফুটো হয়ে গেছে। ওই জায়গাটা ফুটো হয়ে গেছে এবং ওই দিক দিয়ে গোল গোল করে কালো পানির মতো কালো, আবার কোনো কোনো সময় টুকরার মতো লিকুইড বেরোচ্ছে, তরল বেরোচ্ছে, মানে শরীরের ভিতরে পচে যাওয়া অংশগুলো বের হচ্ছে। এখন তিনি কি করবেন? একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে উনি পড়ে গেলেন। যদি এই লাশের পেটের সমস্ত মালামাল এখন বের হয়ে যায়, ওনার ভাষায় যদি এই লাশের পেটের সমস্ত মালামাল এখন বের হয়ে যায়, তাহলে তো উনি এই লাশ নিয়ে যখন থানা যাবে তখন তো বলবে যে হয়তো আমি লাশের কিডনি বা লিভার টিভার রেখে দিয়েছি, চুরি করেছি আর কি। যে কোনো মূল্যে এই ব্লিডিংটা বা এই পচা জিনিসপত্র বের হওয়াটা ঠেকানোর জন্য তিনি মানে ওই কাপড়টা ছেড়ে চেষ্টা করলেন, ক্যারি ব্যাগটা, কিন্তু ওনার পক্ষে তো আর ক্যারি ব্যাগটা ছেড়া সম্ভব হচ্ছিল না। তো নিজের সাথে থাকা গামছাটা নিচ্ছিলেন, ছেড়ে উনি ওই ফুটোটার মধ্যে ঢোকাতে গেলেন। ফুটোটা কিন্তু বেশি বড় ছিল না, একটা বোতলের মুখের মতো ফুটো। উনি যখন ঢোকাতে গেলেন গামছাটা, তো গামছার টুকরাটা তো ঢুকে গেল, ঢুকে যেতে যেতে মানে আরো বড় হয়ে গেল ফুটোটা। এবার তো মানে বিশ্রী ভাবে বের হয়ে আসলো আরো ভিতরে জিনিসপত্র। তখন পচে যাওয়া নারী ভুঁড়িটা পর্যন্ত বের হয়ে আসতে লাগলো, অনেকটা লেদার মতো বিশ্রী দেখতে। এই বেরিয়ে আসা এই ছাল বাকলের মতো এই পচা গলিত তরল মানব দেহের যে পচা অংশগুলো যে বের হয়ে আসছে, এটা দেখে উনি এক পা পিছনে গিয়েছিলেন এবং দুর্গন্ধে উনি উনার ডান হাতটা ভুলে, যে হাতটা উনি ঢুকিয়ে দিয়েছিলেন ওই হাতটা আবার ভুলে ওনার মুখ দিয়ে চেপে ধরলেন। তো ওই হাতে আবার অল্প একটু পচা গলিত অংশ লেগে গিয়েছিল। যখনই তিনি তার মুখে চাপ দিয়ে ধরলেন ভুলে, তখন এই পচা গলা গলিত অংশগুলো লেগে আরো বিশ্রী একটা অবস্থা হয়ে যায়। উনি তখন সেখানে বমি করছিলেন গন্ধে এবং মুছার চেষ্টা করছিলেন, সবকিছুতে একাকার এক অবস্থা। নিজেকে তিনি যখন সামলে তুললেন, ততক্ষণে প্রায় 1 বোলের উপরে পরিমাণ পানি এবং গলিত মানবদেহের অংশ ওনার পেট থেকে বের হয়ে এসছে। সেই সাথে পেটের যে আকারটা ছিল সেই আকারটা কমে এসছে অনেক। ভদ্রলোক এই ব্লিডিং বা এই গলিত অংশগুলো বের হওয়া ঠেকানোর জন্য ওই অস্বস্তির মধ্যে, বমি করার মতো এই অস্বস্তির মধ্যে নিজের গামছার অংশটুকু ওই গর্তটা যেটা হয়ে গেছে ফুটোর মতো সেখানে ঢুকিয়ে দিতে গেলেন। এবং তিনি যখন মানে এই নিজের উপরে কন্ট্রোলহীন অবস্থায় যখন ঢুকিয়ে দিতে গেলেন, উনি বেশি জোর লাগিয়ে দিয়েছিলেন, যার কারণে ওই ফুটো আরো বড় হয়ে যায় এবং একেবারে নরম আটার মধ্যে যদি আপনি হাত দিয়ে দেন, হাতটা তো আপনার ডেবে যাবে, আপনি চাইলে হাতটা ঢুকিয়ে দিতে পারবেন। সেই নরম আটার মতো পুতুলের মতো শরীরের মধ্যে সোজা হাতটা ঢুকে গেল, ওনার পচা গলা পেটের মধ্যে ওনার হাত ঢুকে গেল গামছা সহ, এবং ভুস করে একটা শব্দ হলো। মনে হলো এই লাশটা মানে এভাবে একটা নিঃশ্বাস নিল, মানে ওই গ্যাসটাও কিন্তু লাশের মুখ দিয়ে বের হয়ে আসছে। উনি আতঙ্কে যখন ওই ধাক্কা দিয়ে নিজে হাত বের করে নিয়ে আসেন, ততক্ষণে আরো কিছু অংশ পেটে প্রায় ছিঁড়ে গেছে। এখন ওনার পেটটা ডান দিক দিয়ে প্রায় একটা মাথা ঢুকে যাবে এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে, মানে খুলে গেছে। তো সিরাজ সাহেবের ডান হাতে পেটের গলিত অংশগুলো লেগে কালো গলিত অংশ লেগে আছে এবং উনি স্পষ্ট দেখতে পান যে শরীর যে খায় যে পোকাগুলো, সেই পোকাগুলো ওনার হাতের উপরে, কারণ ওই গলিত অংশের মধ্যে তো সেই পোকাগুলো থাকে, এই লাশটার ভিতর থেকে খেতে থাকে পোকাগুলো, এবং এক একটা পোকার আকার হয়ে গেছে প্রায় 2 ইঞ্চির মতো। উনি কি করবেন উনি দিশে পাচ্ছেন না। এখন আশপাশে কাদার মধ্যে নিজের হাত ডুবিয়ে তিনি নিজের হাতকে শুধু সাবানের মতো ডলছিলেন, এবং
উনি দেখতে পাচ্ছিলেন সেই সময় হারিকেনের আলোটা কেন জানি কমে আসছে, আর হারিকেনের উপরও সেই পচাগুলো অংশগুলো পড়ছে। যখন হারিকেনের আলো কমে আসছে, ওই সময়ে আশপাশের যে জঙ্গলটা ছিল, এই জঙ্গলের মধ্যে উনি আবারও একটা আলোড়ন অনুভব করলেন। উনি কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত, দুর্গন্ধ নিজের হাতের মধ্যে নিজে হাত মেখে ফেলেছেন মানব দেহের গলিত অংশগুলো মাখিয়ে। উনি নিজের ওই কাদামাখা হাত নিয়ে উঠে দাঁড়ান, কোনো মতে বাম হাত দিয়ে হাতটা পরিষ্কার করেন। তারপরে তিনি সেই লাশের কাছে যান, যে তিনি আজান দিতে শুরু করেন। কারণ তিনি যখন উঠে লাশের ভ্যানের কাছে যান, ততক্ষণে উনি নিজের চোখেই দেখতে পান, অনুভব তো করছিলেন যে ভ্যানের আশপাশে লোকজন আছে, কেউ কেউ আছে। উনি 3টা লোকের ছায়া দেখতে পেয়েছিলেন, এবং যে 3টা লোকের ছায়া তিনি দেখতে পেয়েছিলেন, এই 3টা লোককে তিনি কিন্তু গেল 2-3 মাসের মধ্যে যে কোনো সময় তাদের লাশকে তিনি কিন্তু তার ভ্যানে বহন করেছিলেন, এবং কার লাশ তিনি ভ্যানে বহন করেন সেটা তার মনে থাকে, তাদের চেহারাও তার মনে থাকে, কারণ মাঝে মাঝে লাশ কিন্তু তার সাথে কথা বলে। তো তিনি 3টা লোকের চেহারা দেখতে পেয়েছিলেন, যারা ভ্যানের অপোজিট পাশে দাঁড়িয়েছিল, লোকটার বাম দিকে, মানে লাশের বাম দিকে, এবং তাদের চোখগুলো মুখগুলো এমন ভাবে খোলা ছিল যা দেখলে মনে হবে যে এরাই আদমখোর, এরা মানুষ না, এরা সবাই দানব। তো তিনি যখন আবার আজান দিতে শুরু করলেন, চারপাশের আলোড়ন না ধাপ ধাপিয়ে কমে গেল। তিনি এই আজান দিতে দিতে তিনি ভ্যানটা নিয়ে সোজা দৌড় দিতে শুরু করলেন। ওনার যে রাবারের যে শুটা আছে, সেটার কল্যাণে হোক আর আল্লাহর অশেষ রহমত হোক, তিনি ওই ভ্যানটা টেনে ওই জঙ্গলের রাস্তা থেকে তিনি কিন্তু মানে খোলা রাস্তায় চলে আসেন। এইখান থেকে আরো 1 কিলোমিটার তখনও বাকি আছে, মানে থানাতে যেয়ে পৌঁছানোর। তিনি থানাতে যেয়ে পৌঁছান, এই লাশকে এই অবস্থায় নিয়ে তিনি থানাতে যেয়ে পৌঁছান। তো থানাদার তো থানার লোকেরা তাকে জিজ্ঞেস করলো যে লাশের অবস্থা হলো কেমনে। তখন তিনি বললেন যে তিনি মানে বাহানা দিলেন আর কি, যে তিনি লাশ রেখে পেশাব করতে গিয়েছিলেন, তো আগে থেকে ভ্যানের পিছনে শিয়াল ঘুরঘুর করছিল, যখন তিনি ওই পেশাব করতে গেলেন, শিয়াল এসে ঘবাঘব হামলা করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এখন লাশটাকে তিনি ডোম ঘরে রেখে আসেন। ওই লাশটা এতটা ফোলা ছিল যে স্বাভাবিক আকারে যে ঠোঁট, সে ঠোঁটটা পর্যন্ত ফুলে ফেপে একেবারে একটা ফোড়া যেরকম হয় না, এরকম কন্ডিশনে ছিল। জাস্ট একটু পিঞ্চ হলেই হবে, ভিতরে সমস্ত লিকুইড বের করে ফেলবে, এরকম অবস্থা সে লাশের। সে লাশের হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটি মানে হাতের কবজিগুলো তো ফুলে গেছে, আঙ্গুরগুলো পর্যন্ত ফুলে গেছে। ওই আংটিটা বোঝা যায় যে ওই জায়গায় আছে, মানে এই পরিমাণ ফুলেছে, কারণ সে তো পানির মধ্যে ছিল অনেকদিন। তো ডোম ঘরে নিয়ে যায়। কিছুদিন পরে খবর আসে যে এই লাশের পরিচয় পাওয়া গেছে, লাশ হচ্ছে অমুক এলাকার এক লোকের লাশ। এখন লাশটা তো দিয়ে আসতে হবে। এখন ডোম ঘর থেকে এই লাশটা প্রসেস হওয়ার পরে গোসল হোক যাই হোক, লাশটা প্রসেস হওয়ার পরে লাশটাকে কোনো মতে কাফনে জড়িয়ে দেওয়া হয়, এবং স্ট্রিক্টলি নির্দেশনা থাকে যে লাশ কাউকে দেখানো যাবে না। লাশ তারা নিয়ে যাবে ওই ক্যারি ব্যাগের মতো আরো কিছু ব্যাগের মধ্যে দিয়ে দেয়, কারণ লাশটা তো গলিত হয়ে গেছে, গলিত লাশের তো প্রসিজার আলাদা। নির্দেশনা থাকে যে যে গ্রামের ডেড বডি, যে গ্রামের লোক সেই গ্রামে নিয়ে যাবে, এবং লাশ নিয়ে জানাজা দিয়ে সাথে সাথে কবর দিয়ে দিতে হবে, মানে 1 ঘন্টাও রাখা যাবে না। আর খুলে দেখা তো দূরের কথা। তো সিরাজ সাহেব সেই লোকের লাশ নিয়ে ওই লোকের বাড়িতে যান, উনি নিজেই যান ভ্যানে করে। এবং ভ্যানে করে যখন লাশ নিয়ে তিনি যান, তখন ওই সিরাজ সাহেব দেখতে পান যে ওই লোকের ছেলে মেয়ে বউ তারা সবাই ছুটে আসছে লাশ দেখার জন্য।
তো পুলিশ তো লাশটা তাদের দেখতে দেয়নি। পুলিশ তাদেরকে বলেও দেয় যে লাশের অবস্থা খারাপ। তখন সিরাজ সাহেব দেখতে পান যে একটা মেয়ে, লাশেরই মেয়ে, লাশটা যা তার আপন মেয়ে, মেয়েটা প্রলাপ করে কাঁদছে। তো সিরাজ সাহেব হিসাব মিলাচ্ছিলেন। এখন যে উনি থানার সামনে বসে উনি দেখতে পাচ্ছেন যে বাবা মা কাঁদছে তার আত্মহত্যা করা মেয়ের জন্য। মানে আত্মহত্যা করেছে যে মেয়ে, তারও বয়স 21-22, আর যে লাশ তিনি মাসখানেক আগে নিয়ে গিয়ে ওই বাড়িতে দিয়ে এসেছিলেন, ওই বাড়িতে যে মেয়েটা প্রলাপ করছিল সেই মেয়েটাও 21 বছর বা 21-22 বছর বয়স। কিন্তু তফাৎ অনেক। এই মেয়েটা বিষ খেয়ে মরে গেল, আর ওই মেয়েটা তো এখনো বেঁচে আছে। তো সিরাজ সাহেব চিন্তা করছিলেন যে মেয়েটা কেন বিষ খেল। আর পুলিশও তো এখন পর্যন্ত তদন্ত করে কোনো কিছু জানতে পারেনি। যদি জানতে পারতো তাহলে এই খবর থানার লোকজন জেনে যায়, থানার লোকজন অটোমেটিকই জেনে যায়। কোনো কেস কামারি হলে কি সমস্যা, কি হচ্ছে, কি তদন্ত হচ্ছে, এটা থানার লোকজন জেনে যায়। তো মার সাথে কথা বললেও কোনো খবর পেলেন না সিরাজ সাহেব, বাবার সাথে কথা বলে কোনো খবর পেলেন না। মেয়ে তার আত্মহত্যা করেছে এইটুকুই জানে। বোতলে বিষ ছিল, খেতে দেওয়ার বিষ, সে বিষ খেয়ে মরে গেছে মেয়েটা। এখন ময়নাতদন্ত হচ্ছে, পুলিশের ছাড়পত্র আসবে, সমস্ত কাগজপত্রের হিসেব নিকাশ করা হবে, তারপরে লাশকে ডোমঘর থেকে এই সিরাজ সাহেবের কাছে হস্তান্তর করলে এই বাবা মা এই মেয়ের লাশ নিয়ে বাড়িতে যাবে। প্রায় বিকালের দিকে নির্দেশ আসে যে এখন লাশটাকে ডোমঘর থেকে সংগ্রহ করে মেয়ে, মা, বাবা বা যে কজন আসছে মেয়ের এই লাশ সংগ্রহ করার জন্য, তাদের সাথে যে এই লাশটাকে দিয়ে আসতে হবে। যেহেতু বিকেল গড়িয়ে গেছে, অলমোস্ট তখন বিকেল গড়িয়ে গেছে, ডোমঘর থেকে যখন তাকে লাশটাকে বুঝিয়ে দেওয়া হয়, তাকে বুঝিয়ে দেওয়া হয় যে লাশের কাছ থেকে কি কি ভিসেরা সংক্রান্ত কি কি জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবেই ময়নাতদন্ত করলে কিছু অংশ, শরীরের ভিতরে কিছু অংশ রেখে দেওয়া হয়। এই লাশটাকে ক্যারি ব্যাগ তো আর পায়নি তারা, তখন ওই ক্যারি ব্যাগটা তাদের কাছে ছিল না দেখে ওই এক ধরনের যে হোগলা পাতার যে পাটির মতো হয়, এই পাটি দিয়ে, মানে যেটাকে বলে যে লাশ পেঁচানো পাটি, এরকম পাটি দিয়ে এই লাশটাকে পেঁচিয়ে দেয়, পেঁচিয়ে মুখটা কোন রকম আর কি চাপিয়ে চুপিয়ে দেয়, এবং পায়ের কিছু অংশ বের হয়ে থাকে, যেমন আঙ্গুলগুলো বের হয়ে থাকে। ওই মেয়েটার কিন্তু পায়ের যে আঙ্গুলগুলো বের হয়ে আছে, সে যে মানে নেইল পলিশ লাগিয়েছিল পায়ের আঙ্গুলগুলোতে, তখনও তা কিন্তু দৃশ্যমান। তো এই নেইল পলিশ দেখার পরে সিরাজ সাহেব চিন্তা করলেন যে কেউ কি বিষ খাওয়ার আগে কি পায়ে নেইল পলিশ দিবে নাকি, কারণ পায়ে নেইল পলিশ কিন্তু তাজা লাগছিল, কারণ পুরনো হলে সেটা বোঝা যায়, তখনও তো পুরো নখ ভরা নেইল পলিশে। তো এই বিচারটা একবার ওনার মনের মধ্যে খেলে যায় যে মরার আগে কি কেউ সাজগোজ করে নিবে। আবার চিন্তা করলেন হয়তো করেও নিতে পারে। লাশ যখন ভ্যানে তুললেন, তো মেয়ের মা আর বাবা এবং দুজন লোক ছিলেন তাদের সাথে। এই কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু মেয়ে আর মেয়ের মা বাবা কান্নাকাটি করেছে মেয়ের জন্য, কিন্তু যখন লাশ তারা দেখলেন, লাশটা দেখেননি, যখন দেখলেন যে ওই রকম পাটির মতো, বস্তার মতো, পাটির মতো, মানে লাশকে পেঁচিয়ে, পাটি দিয়ে পেঁচিয়ে লাশকে যখন ভ্যানে তুলেছে, তাদের কান্নাটা গায়েব হয়ে গেছে। তো তাদের কান্না গায়েব হয়ে সেখানে ভয় আর আতঙ্ক এসে বসছে। তো এই মা বাবা এবং ওই দুজন লোক তারা আগে আগে চলছিলেন, সিরাজ সাহেব লাশ নিয়ে পিছনে পিছনে আসছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও নেমে গেছে, অল্প একটু আলো ছিল তাদের সাথে। তো একটা সময় হয় কি যে মেয়ের মা, তিনি তো তার স্বামীর সাথে এবং দুজন লোকের সাথে সামনাসামনি এগুচ্ছিলেন, মেয়ের মা নিজের কানে শুনতে পান মেয়ে তাকে ডাকছে মা বলে। তো উনি ওনার স্বামীকে বললেন যে শুনছেন, মানে মেয়ের নাম নিয়ে, মেয়ের নাম আমার মনে নেই, তো মেয়ের নাম নিয়ে বলতেছেন যে মেয়ে ডাকতেছে।
তখন ওই ভদ্রলোক ওনার স্ত্রীকে ঝাড়ি মারে। তো ঝাড়ি মারলে এটা আবার সিরাজ সাহেব শুনতে পান যে ঝাড়ি মেরেছে, এবং তিনি কথাটা শুনেওছেন, হালকা শুনেছেন যে স্ত্রী কি বলেছে তার স্বামীকে। তো তারা একটু দ্রুত হাঁটতে শুরু করে। সিরাজ সাহেব এটা যখন লক্ষ্য করলেন তখন তিনি একটু মনে মনে হাসলেন যে আরে এইটুকুতে ভয় পেয়ে গেলা, আমি তো 30 বছর ধরে লাশ আনা নেওয়া করি, টানি, আমি তো কত কিছুই দেখলাম। যদি একটা আদমকে তোমাদের পিছনে লাগতো তাহলে তোমরা বুঝতাম মজা লাগে কেমন। এটা কিন্তু ওনার মনের খেয়াল, সিরাজ সাহেবের মনের খেয়াল এটা। তো তারা হাঁটছেন, হেঁটে যাচ্ছেন, একটু পর পর তাদের সাথে কথাবার্তা হচ্ছে, মানে হাঁক ডাক করে কথাবার্তা হচ্ছে। সামনে যে দলটা চলে গেছে তাদের সাথে সিরাজ সাহেবের ভ্যানের মধ্যে দূরত্ব হচ্ছে প্রায় 30-40 মিটারের মতো। হঠাৎ মা বলে ডেকে উঠল, মা বলে চিৎকার দিয়ে লাশটা ডেকে উঠল, এবং এই চিৎকারে সিরাজ সাহেব নিজেও হতচকিত হয়ে গিয়ে লাফ দিয়েছিলেন, হতভম্ব হয়ে লাফ দিয়েছিলেন তিনি। এবং সামনের দিকে যারা এগিয়ে গিয়েছিলেন তারা সে চিৎকার শুনে পিছনের দিকে ঘুরে তাকালেন সাথে সাথে। তো সিরাজ সাহেব দেখছেন যে লাশ কিন্তু ঠিক আছে তখনও, ওই সেইভাবে হোগলা পাতার ওই বেড়া দিয়ে, মানে হোগলা পাতার পাটি দিয়ে লাশ তখন মোড়ানো, পা দুটো কিন্তু সেভাবে দেখা যায়, আর কিছু কিন্তু দেখা যায় না অন্ধকারেও। হারিকেনের আলো অবশ্য জ্বলছে নিচে, কিন্তু বোঝা যায় হারিকেনের আলোর প্রতিবিম্ব পায়ের পাতার উল্টো দিকে তখনও পড়ছে, আঙ্গুলের পিছনের দিকে। তো পেছন ওই সামনের দিকে যারা এগিয়ে গেছেন তারা চিৎকার করে বললেন যে কি হয়েছে, কে ডাক দিল। তো মেয়ের মা তো যখন মা ডাক শুনেছে তিনি সাথে সাথে ভয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন। তখন সিরাজ সাহেব বললেন যে আপনারা মহিলা মানুষটাকে আগে থামান, এখানে কোনো কিছু হয় নাই, হয়তো আশপাশে কোনো ছেলে পেলে আছে বা অন্য কেউ আছে, বা দুর্গস্থ ঘরে কেউ কেউ তার মাকে ডাক টাক দিয়েছে, এই ডাক শুনে তো আপনারা ভয় পেন না, শুধু শুধু এখানে সবকিছু ঠিক আছে, আপনারা এগুতে থাকেন সামনের দিকে। এই কথা বলে সিরাজ সাহেব এবার বললেন, মানে তিনি তো আন্দাজ করতে পারছেন ঘটনা কি ঘটছে। তিনি বললেন যে খবরদার কেউ কিন্তু কোনো রকমের দুষ্টমি বদমাশি করবি না, লাশকে তো আমি সহি সালামতে নিয়ে যাবো ইনশাল্লাহ, ওরা কিন্তু কেউ কোনো রকমের দুষ্টমি করবে না। আর লাশের কোনো কিছু কিন্তু নেই, সব কিন্তু রেখে দিয়েছে পুলিশ, সব কিন্তু থানাতে যা পাবি, শুধু শুধু লাশের পিছনে ঘুরিস না, লাশে শুধু মাংস বেঁচে আছে, আচ্ছা আমরাটাই বেঁচে আছে, আর হাড্ডিগুলোই বেঁচে আছে। তো যখন সিরাজ সাহেব এই কথাটা বলেছিলেন যে মানে লাশের শুধু মাংস, চামড়া এবং হাড় বেঁচে আছে, তখন ওনার কাছ থেকে সামনের দূরত্বে, মানে রাস্তার ডান দিক থেকে, মানে সিরাজ সাহেব থেকে প্রায় 20 হাত দূর থেকে একটা গাছের পেছন থেকে একটা মানুষের অভাব উনি ধরতে পারলেন, ঠাহর করতে পারলেন, এটা মানুষের অভাব, উকি দিয়ে মাথা বের করেছে। তো সে বলল, মানে ঘেরে ঘেরে গলায় বলল, আমার ওগুলাতেই হবে, আমার ওই মাংসই দরকার, আমার ওই হাড্ডি দরকার, আমার ওই চামড়াটাই দরকার। তো এসে তখন এই কথা শোনার পরে সিরাজ সাহেব উঠে এসে বাম হাত দিয়ে ভ্যানের সামনের অংশটা, হ্যান্ডেলটা, এবং ডান হাত দিয়ে ভ্যানের পেছনের অংশটা ধরে সেদিকে তাকিয়ে বলল, আস আমার রাস্তার সামনে পড়িস, পড়লে দেখা দিব না কে হাড্ডি খায়, কে মাংস খায়, কে চামড়া খায়। এই কথা বলে লাশটা নিয়ে আবার ভ্যান টানতে শুরু করে দিলেন। ওনারা ভয় পেয়ে গিয়েছিলেন, সামনের মহিলা, সামনে যিনি মেয়ের মা, যে 30-40-50 মিটার দূরত্ব তাদের মধ্যে হয়ে গিয়েছিল, ওই মা ডাক শোনার পরে ওই ভদ্র মহিলা ভয় প্রচন্ড রকমের ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা তার। তো তাকে ধরে ওই লোকগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। তো বাবা মার সাথে যে দুজন লোক ছিল তাদের মধ্যে একজন লোক বলল চিৎকার করে সিরাজ সাহেবের উদ্দেশ্যে যে এইখানে তো মেয়ের মার অবস্থা খুব খারাপ, এই মহিলা তো অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। তখন সিরাজ সাহেব বললেন যে আপনারা ওনাকে কাঁধে নিয়ে চলে যান, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন না, ওনাকে দিয়ে আসেন,
ততক্ষণে আমি চলে আসব। এখন প্র্যাকটিক্যালি যে জায়গায় এই মুহূর্তে সিরাজ সাহেব আছেন, উনাকে মেয়ের বাড়িতে যেতে হলে আর বেশি না, প্রায় 1 মাইল যেতে হবে, প্রায় 1.5 কিলোমিটার আর কি। আর নর্মালি হেঁটে গেলে এটা 20 মিনিট, আধা ঘন্টার ব্যাপার গ্রামের মানুষের জন্য আর কি, বা আরো কম সময়। তো তারা করলেন কি, ওই মহিলাকে বোঝা গেল যে কাঁধে তুলে নিয়ে তারা রওনা দিয়ে দিয়েছেন। এখন এই ভ্যানটা নিয়ে কেবল তিনি যাচ্ছেন। তিনি যখন কত অল্প কিছু দূর এগুলেন, তিনি একটা এরকম একটা শব্দ শুনতে পান, মানে এরকম মানে করে উঠছে কে জানি একটু পর পর। তো এই শব্দের উৎসটা তিনি যখন খুঁজতে গেলেন, ভ্যানটা থামিয়ে উনি আগে চাকা চেক করলেন যে না আমার চাকায় কি কোনো সমস্যা আছে কিনা। উনি যখন চাকা চেক করেন, উনি দেখলেন যে না চাকায় কোনো সমস্যা নেই। উনি কিন্তু আবার শুনেন এরকম শব্দ, শুনলেন যে ফিস ফিস করে উঠলো। উনি এবার ধরতে পারলেন যে শব্দটা কিন্তু লাশের কাছ থেকে আসছে। তো উনি মাথাটা উঠালেন, উঠিয়ে দেখলেন যে লাশের যে হোগলা পাতার পাটি দিয়ে যে লাশটাকে মোড়ানো ছিল, ওই একটা কিছু দিয়ে মাথার দিকটা মানে টাইট করে বেঁধে দেওয়া ছিল, বাঁধনটা এখন খোলা এবং হোগলা পাতা সরে গেছে। হোগলা পাতা দুই পাশ দুদিকে সরে গেছে। লাশের নাকটা উনি বুঝতে পারছেন, নিচে যেহেতু হেরিকেন আলো আছে, এতে তিনি লাশের নাকটুকু বুঝতে পারছিলেন, নাকের অংশটুকু উনি দেখতে পাচ্ছিলেন। তো উনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে উনি দেখতে পান যে মেয়েটা ওই নাকের পাশ দিয়েই শব্দটা আসছে এরকম। উনি একটু ভালো করে যখন ঠাহর করার চেষ্টা করলেন, উনি বুঝতে পারলেন যে মেয়ের লাশটা দম নিচ্ছে, মানে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। উনি পেটের দিকে তাকলেন, পেট তো কাটা, পেট কিন্তু কাটা, মেয়ের পেট কেটে একেবারে ওই নাভির নিচের পর্যন্ত চলে গেছে, অনেক দূর চলে গেছে, পেট কেটে কাটা। এখন এটা উনি কিভাবে বুঝলেন পেট কাটা? কারণ ওই যে কাপড়টা ছিল, কাপড়ের উপর দিক দিয়ে রক্তর একটা প্রলেপ পড়ে গেছে, এতে ধারণা করা যায় যে কতটুকু পর্যন্ত কেড়ে ফেলেছে। কাটা জায়গা দিয়ে চুয়ে চুয়ে রক্ত এসছে আর কি। তো মেয়েটা দেখতে তখন মনে হচ্ছে যে আরো বেশি কালো, অন্ধকার রাতের মধ্যে মনে হচ্ছিল যে আরো বেশি কালো। এখন যেটাই হোক, মেয়ে মানুষের লাশ, সেখানে পর্দার একটা ব্যাপার আছে। তো আমাদের সিরাজ সাহেব কিন্তু খুব ভালো মানুষ। তিনি করলেন কি, প্রচন্ড সাহসী ব্যক্তি, তো তিনি করলেন কি, এই ডান হাত দিয়ে হোগলা পাতার এক সাইড ধরেন এবং বাম হাত দিয়ে হোগলা পাতার আর এক সাইড ধরে লাশটা ঢেকে দিলেন, আবারও ঢেকে দিলেন। কিন্তু এখন বাঁধন যে দিবেন তার কাছে কিন্তু কিছু নেই, বাঁধন দেওয়ার মতো কিন্তু কিছু নেই। এদিকে তিনি যখন এই চেষ্টাটা করছেন বাঁধন দেওয়ার, উনি হাত দিয়ে যখন হোগলা পাতাটা ধরে রেখেছিলেন মানে মাথা বরাবর, উনি কিন্তু স্পষ্ট অনুভব করলেন যে করছিল যে একটু পর পর নাক দিয়ে যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস ছেড়ে দিই, ওই ছেড়ে দেওয়া শ্বাস প্রশ্বাসটা অনুভব করছিলেন তিনি। তার হাতে এরকম হালকা হালকা বাতাস লাগছিল তখন। তো তিনি কনফার্ম হওয়ার জন্য সাথে সাথে আবার পাঠিটা খুলে ভালো করে তাকালেন, তাকে দেখলেন যে না, আসলে না, শ্বাস নিচ্ছে না, সবই তো ঠিক আছে, তাহলে হাওয়া আসে কোন দিক দিয়ে। তিনি যখন এই চিন্তাটা করছিলেন যে হাওয়া আসে কোন দিক দিয়ে, ওই যে একটা গাছের পাশ দিয়ে উকি দিয়ে একজন তাকিয়েছিল, ওই একই কণ্ঠ, ওই ঘেরে ঘেরা কণ্ঠেই বলল যে কি রে, তুই এখনো যাস নাই এখান থেকে, তুই যেতে পারবি না, আমি তো রাস্তা আটকে ফেলেছি। তো সিরাজ সাহেবের কথা শোনার পরে সেদিকে তাকালে পরে তিনি দেখতে পান যে এই আলোর মধ্যেই, মানে হেরিকেনে যে আলোটা, ভ্যানের নিচে যে আলোটা আছে, এই আলো যতটুকু সীমার মধ্যে গেছে তার অপোজিট পাশে, মানে অন্ধকার জায়গাটার মধ্যে একজন দাঁড়িয়ে আছে। তো তার পরনে কাপড় চোপড় স্পষ্ট দেখা যাচ্ছে, মানে একজন সাধারণ পুরুষ মানুষের কাপড় চোপড়। আবার যখন ওই কাপড় চোপড়টা তখন উনি দেখলেন,
উনি বুঝতে পারলেন যে লোকটা ফতোয়া পরা, লোকটা সুন্দর একটা প্যান্ট পরা। উনি চিন্তা করেন, আর আমি এই লোকটাকে কোথায় যেন দেখেছি, আর এই লোকটা এখানে কেন, এই লোকটা তো এখানে থাকার কথা না, এই লোকটাকে আমি দেখেছি 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 চিন্তা করছিলেন উনি। হঠাৎ ওনার মনে পড়লো, এই লোকের লাশ তো তিনি একবার উদ্ধার করে, তিনি নিজে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছিলেন। যখন তার এটা মনে পড়লো যে এই লাশ তিনি নিজে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছিলেন, তখন সাথে সাথে ওই ভদ্রলোক মানে যাকে তিনি দেখছেন, তিনি হাততালি দিলেন। এভাবে হাততালি দিলেন, হাততালি দিয়ে বললেন যে হ্যাঁ, তো তোমার মনে পড়েছে। তো শেয়ার সাহেব বললেন, তাকে উদ্দেশ্য করে বললেন, আর একটা কথা বলবি না, আজান দিমু একেবারে জ্বলে পড়ে ছাড় হয়ে যাবি, যা এখান থেকে যা। তখন সে লোক বলল যে তুমি আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? দেখো আমি খুব ক্ষুধার্ত, আমি অনেক মাস ধরে কিছু খাই না, তুমি আমাকে লাশটা দিয়ে যাও। তুমি যদি আমাকে লাশটা না দিয়ে যাও, তাহলে আমি জোর করে হলেও কিন্তু এই লাশটা তোমার কাছ থেকে নিয়ে নেব। তখন শেয়ার সাহেব বললেন, তুমি আমাকে হুমকি দিচ্ছ? উনি সাথে সাথে বললেন আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার শুধু এইটুকু বললেন, আল্লাহু আকবার, ওই লোকটা দৌড় দিয়ে জঙ্গলের ভেতরে চলে গেছে। এটা বোঝা গেল পায়ের পাতার শব্দে, ওই ভূত বা প্রেত বা জিন দেবদানব সে যেই হোক, সে দৌড় দিয়ে ভেতরে ঢুকে গেছে। তখন সিরাজ সাহেব অ্যালার্ম দিলেন, অ্যালার্ম বলতে একটা ঘোষণার মতো দিলেন। তিনি চিৎকার করে বলছিলেন আল্লাহু আকবার বলে, তিনি বললেন যে তোরা কেউ কোনো মতে আমার সামনে আসবি না, আমি কিন্তু তোদের ভস্য করে দিব, আমি এক আজান দেব, তোরা সবাই ভস্য হয়ে যাবে। তখন সিরাজ সাহেব এই অ্যালার্মটা দিলেন, এই ঘোষণাটা দিলেন, এই চারপাশটা মনে হলো যে সাথে সাথে নিস্তব্ধ হয়ে আসলো। চারপাশে এতক্ষণ মনে হচ্ছিল যে একটা সমাগম হচ্ছে, মনে হচ্ছিল যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে। উনি যখন ঘোষণাটা দিলেন, সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। এবার পুনরায় আল্লাহর নাম নিয়ে তিনি রওনা হলেন। তিনি যখন রওনা দিলেন, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। প্রায় আধা মাইলের চেয়েও কম, আধা মাইলের চেয়ে একটু বেশি হতো তখনও বাকি। ওই সময় হঠাৎ তিনি আবারও মা ডাক শুনতে পান, এবং সেই সাথে তিনি আরো কয়েকটা কথা শুনতে পান। সেটা হচ্ছে, মা, ও মা, মা তুমি আমাকে বিষ কেন দিলা? তো সিরাজ সাহেব সাথে সাথে ভ্যান থামিয়ে আল্লাহু আকবার বলে একটা ঝাড়ি মারলেন। আবার সবকিছু নিস্তব্ধ। কিছু দূর যাবার পরে আবারও একই কথা, আবারও একই কান্নার সুর, যে মা তুমি আমাকে কেন বিষ দিলা? এই একবার উনি আল্লাহু আকবার বলে ঝাড়ি মারেন, কিছু সময় পরে আবারও কিন্তু একই কথার উত্তর আসে, একইভাবে কান্না আসে। তারপর কান্নার পরে কথা বলে যে মা তুমি আমাকে কেন বিষ দিলা? এবার যখন আরেকবার এই কথাটা বললো, কান্না করে সে যখন বললো যে মা তুমি আমাকে কেন বিষ দিলা, লাশটা বলল, তিনি সাথে সাথে ভ্যানটা থামালেন। ভ্যানটা থামিয়ে এবার বললেন যে বল কি হচ্ছে, কি বলবি বল, কে তোকে বিষ দিয়েছে বল। সিরাজ সাহেবের এই কথা শোনার পরে সিরাজ সাহেব দেখলেন যে পাহাটির মুখটা খোলা, এই খোলা মুখটা দিয়ে দেখা যাচ্ছে যে মেয়েটার ঠোঁট নড়ছে। মেয়েটা বলছে যে আমি কত খুশি ছিলাম, আমি সাজগোজ করেছিলাম, আমার মা আমাকে খুব বকুনি দিল, খুব বকুনি দিয়ে বলল যে মানে এত সাজুগুজু তুই কেন করিস, হ্যাঁ তুই এটা এটা কেন করবি, তুই অলক্ষী, তুই এটা তুই ওইটা, তুই বিষ খেয়ে মরতে পারিস না। আমার মা আমাকে খুব খুব অপমান করলো, আমি খুব রাগ করে ওই বিষের বোতলটাই মুখের মধ্যে দিয়ে বিষ গিলে ফেলেছি। তো সিরাজ সাহেব বললেন যে ঠিক আছে, ভালো করছিস, বিষ গিলে ফেলেছিস, আর কিছু বলবি? তো লাশের মুখ থেকে কোনো উত্তর আসে না। এবার সিরাজ সাহেব বললেন যে একদম চুপ, কোনো কথা বলবি না। তো সিরাজ সাহেব এবার লাশ নিয়ে যাচ্ছেন, আধা মাইলের যেতে কম সময় এখন বাকি আছে। এমন সময় মনে হলো যে ওনার ভ্যানের উপরে
বিশাল ভারী কোনো কিছু এসে পড়েছে। ভ্যানটা পেছনের দিক দিয়ে পুরো উল্টে গেছে। তিনি সহ উল্টে যেয়ে শূন্যে ভেসে গেছেন। তিনি শূন্যে ভেসে যেয়ে পেছনে যেয়ে পড়েছেন। যখন তিনি পেছনে যেয়ে পড়লেন, হেরিকেনটাও উল্টে গেল। হেরিকেন উল্টে তেল বের হয়ে গেল এবং আগুন লেগে গেল। ওই আগুনের মধ্যে তিনি দেখতে পান লাশের যে পাটিটা দিয়ে লাশটা মোড়ানো ছিল, লাশটা দাঁড়ানো অবস্থায় লাশটা দৌড় দিল, দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল এবং ওই হেরিকেনের যে আগুনটা চারপাশে লেগে গেছে, এই আগুনটা তখন ওই পাটির মধ্যে লেগে যায় এবং পাটিতে আগুন ধরে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। ওই মেয়েটার লাশটা সে দৌড় দিল, বাচ্চাদের মতো গিল গিল করে হাসি দিতে দিতে সে দৌড় দিল। সে দৌড় দিয়ে একটা গাছের পিছনে গিয়ে একবার উকি দিয়ে তাকালো সিরাজ সাহেবের দিকে, উকি দিয়ে তাকালো, এরপর একটা খিলখিলি হাসি দিয়ে মেয়েটা গায়েব হয়ে গেল ওই গাছের পিছনে। মেয়েটা গায়েব হয়ে গেছে, কিন্তু ওই আগুনের আভাতে সিরাজ সাহেব কিন্তু দেখতে পেয়েছিলেন যে মেয়েটার চোখ দুটো এত বিকট লাগছিল, বড় হয়ে এত বিকট লাগছিল যে মনে হচ্ছিল যে এটা কোনো মানুষ না, এটা কোনো ভূত, এটা কোনো প্রেত। কিন্তু সিরাজ সাহেব অনেক সাহসী মানুষ, তো তিনি সাথে সাথে উঠে দাঁড়ান। এই আগুন লেগে গেছে, আগে ভ্যানটাকে তিনি সরান। ভ্যানে কিছু অংশের মধ্যে আগুন লেগে গিয়েছিল, যেটা তিনি নিজে হাত দিয়ে বাড়ি দিয়ে এবং গামছা ব্যবহার করে বাড়ি দিয়ে থামান। কিন্তু হোগলার পাতার যে পাটিটা, সেটা তো দাউ দাউ করে তখন জ্বলছে এবং আগুনও ধীরে ধীরে কমে আসছে। কি করবেন ভেবে চিন্তা দিশ না পেয়ে ঠিক ওই দিকেই এগোতে লাগলেন। তিনি লাশের পিছনে তিনি এগোতে লাগলেন। তিনি কিন্তু যখন ওই গাছের পিছনে গেলেন, তখন তিনি অনুভব করলেন যে আশেপাশে এই হালকা ঝোপঝাড় এলাকার মধ্যে মেয়েটা হাঁটাচলা করছে এবং ওই মিষ্টি হাসিটা, বাচ্চাদের মতো মিষ্টি হাসিটা, এই মিষ্টি হাসিটা তিনি শুনতে পাচ্ছেন। মানে একটা লুকোচুরি খেলা শুরু করেছেন লাশটা সিরাজ সাহেবের সাথে, এবং এই লুকোচুরি খেলার লাশ, এই লুকোচুরি যে খেলছে, এর ফলাফলটা হবে খুব ভয়ঙ্কর। সিরাজ সাহেব তখন এই মেয়েটাকে খুঁজছেন, এই মেয়েটার লাশটাকে খুঁজছেন। তিনি মাঝে মাঝে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছেন, মাঝে মাঝে তিনি ঝাড়ি দিচ্ছেন। তিনি বারবার বলছিলেন যে তোরা যারা আছিস আশপাশে, তোরা মেয়েটার লাশটাকে আমার কাছে ফিরে দে তাড়াতাড়ি। তোরা যদি আমাকে ফিরিয়ে না দেস, তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি এই পুরো জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে ফেলবো। ওরা মেয়েটার লাশ আমার কাছে ফেরত দিয়ে দে। যখন এই কথা তিনি বললেন যে মেয়ের লাশটা আমাকে ফেরত দিয়ে দে, তখন তিনি শুনতে পান যে কয়েক কণ্ঠের হাসি, বিভৎস কয়েকটা কণ্ঠের হাসি, এবং ওই বিভৎস কণ্ঠগুলো মিলিয়ে কয়েকটা শব্দ বলল যে লাশ তোমাকে ফেরত দেব না। সিরাজ সাহেব তখন চিৎকার করে আল্লাহু আকবার বলে আজানে কয়েকটা লাইন বললেন। তো তিনি যখন আজানের লাইনগুলো বলছিলেন, তখন আবার সবকিছু শান্ত হয়ে যায় স্বাভাবিকভাবে, প্রতিবার এরকমই হচ্ছে। এবার যখন সিরাজ সাহেব আজান দিলেন, কয়েক লাইন আজান দেওয়ার পরে যখন সবকিছু শান্ত হয়ে গেল, সিরাজ সাহেব এই অন্ধকারের মধ্যে এই হাতড়িয়ে এই ঝোপঝাড়ায় হাতড়িয়ে তিনি লাশটাকে খোঁজার চেষ্টা করছিলেন। তো তিনি যখন লাশকে খুঁজে পাচ্ছেন না, সম্ভব না অন্ধকারের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে লাশ খুঁজে পাওয়া, তখন তিনি চুপচাপ দাঁড়িয়ে পড়েন এবং দাঁড়িয়ে পড়ে নিজের নিঃশ্বাসটাকে নামিয়ে আনেন। নিজের কানে শ্রবণ শক্তি বাড়ানোর জন্য সবকিছু ভাবা চিন্তা বন্ধ করে দিয়ে শুধু তিনি ফোকাস করতে লাগলেন শব্দের উপরে, যে কোনো দিক দিয়ে কোনো শব্দ আসে কি না। তিনি যখন কিছু সময় চুপচাপ থাকলেন, তার নিঃশ্বাসের শব্দটাও তিনি নিজে পাচ্ছেন না, তখন তিনি ক্যাট ক্যাট এরকম শব্দ পাচ্ছেন। মানে আমরা যে খাবার খাওয়ার সময় যে মুখ নাড়ানাড়ি করি, এরকম মুখ নাড়ানাড়ি শব্দ তিনি পাচ্ছেন। এটা কিন্তু কোনো হাড় চাপানোর শব্দ না, এটা হচ্ছে এরকম মুখ দিয়ে খাবার খাওয়ার শব্দ। উনি এই শব্দের সোর্সের পিছনে ধীরে ধীরে আগাচ্ছেন। এবার সিরাজ সাহেবের চিন্তা হচ্ছে কি, এখন যদি আমি আল্লাহু আকবার বলে ঝাড়ি দিই, তাহলে তো ওরা আবার কোথা না কোথাও সরে যায়, কে জানে।
আমার তো লাশটাকে উদ্ধার করে নিয়ে যেতে হবে, এটা তো আমার দায়িত্ব। যদি আমি আজকে লাশ হারিয়ে ফেলি, কালকে পুলিশ আমাকে বলবে যে আমি লাশ বিক্রি করে দিয়েছি। তখন কিন্তু লাশ বিক্রির প্রচলন কিন্তু খুব বেশি, মানে অ্যানাটমির ক্ষেত্রে হোক বা ডাইসেকশনের ক্ষেত্রে হোক বা যে পড়ালেখার জন্যই হোক, তখন কিন্তু লাশের খুব প্রয়োজন পড়েছিল, মানে সেটা হচ্ছে অবৈধভাবে। তখন লাশ কিন্তু চুরি হতো, কেনাবেচা হতো, এই লাশেরও কেনাবেচা হতো, এই হাড় কঙ্কালও কিন্তু কেনাবেচা হতো, এখনো হয়, তখন কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। এই লাশ এখন ওনাকে উদ্ধার করতে হবে। তো তিনি সে মুখ দিয়ে যে এরকম যে শব্দটা হচ্ছিল, এই শব্দ পিছু উনি আস্তে আস্তে নিতে লাগলেন। কিন্তু তিনি একটা সময় খেয়াল করলেন যে তিনি যত শব্দের পিছু নিচ্ছেন, তত তিনি আরো দূরে যাচ্ছেন। দূরত্বটা ওনার কেন জানি মনে হচ্ছে যে ধীরে ধীরে বাড়ছে। তিনি সন্তর্পণে যখন এগোচ্ছিলেন আস্তে আস্তে, একটা খোলা জায়গা, অল্প একটু খোলা জায়গা, মানে এই ঝোপঝাড়ের মধ্যে অল্প একটু খোলা জায়গা তিনি থাকেন অনেক সময়, তো এরকম অল্প একটু খোলা জায়গার পাশে আসলেন। তিনি যখন অল্প একটু খোলা জায়গার পাশে আসলেন, তিনি দেখতে পেলেন যে উনি ধরেই নিলেন যে এটা সেই মেয়েটা, কারণ তাকে পিছনের দিক দিয়ে দেখা যাচ্ছে। সে তার দুই পায়ে পাতার উপরে ভর দিয়ে তার বুকটা হাঁটুর সাথে ঠেকিয়ে বসে আছে, তার দিকে পিঠ করে, এবং এই শব্দটা ওদিক থেকে আসছিল, মানে তার পিছনের দিক থেকে। তিনি যখন আল্লাহু আকবার বলতে যাবেন এবার, ওই সময়ই মেয়েরা সাথে সাথে ওনার দিকে পিছনে ঘুরে এবং এক গাদা কি যেন, মানে পচা গলা কোনো কিছু ছুঁড়ে মারে তার মুখের দিকে। ছুঁড়ে মেরে মেয়েটা দৌড় দেয়। উনি শেষ কিন্তু এবার আল্লাহু আকবার বলতে পারেনি, মেয়েটা দিল দৌড়। মেয়ের লাশটা যখন দৌড় দিচ্ছে, তখন শব্দ হচ্ছে যে আজকে লাশ নিয়ে যেতে পারবি না, আজকে এই লাশ আমরা খাবো, এই লাশ দিয়ে আজকে আমরা বনভোজন করব, এই লাশকে আমরা আজকে টুকরো টুকরো করে খেয়ে শুধুমাত্র হাড় তোর জন্য রেখে দেব। তো সিরাজ সাহেব এই কথা শুনছিল নিজে, কিন্তু তিনি দৌড়ও দিয়েছেন সে লাশ ধরার জন্য। তখন কিন্তু মাথায় অন্য কোনো কিছু কাজ করেনি সিরাজ সাহেবের। তার একমাত্র চিন্তা ছিল যে তিনি যেভাবে পারেন তিনি লাশকে ধরবেন, তাকে লাশটাকে ক্যাপচার করতে হবে। কিন্তু উনি দৌড় দিয়ে এবার কিন্তু ঠিক ওই রাস্তায় চলে আসলেন যে রাস্তা তার ভ্যানটা ছিল, মানে তিনি যেই দিকে বনে ঢুকেছিলেন, জঙ্গলের মধ্যে ঢুকেছিলেন, কিন্তু তিনি দৌড় দিয়ে কিন্তু সেই ওই দিক দিয়ে ফেরত আসলেন। এখন লাশ কোথায়? এই রাস্তার মধ্যে ওঠার পরে কিন্তু এখন ওনার পক্ষে কোনো মতেই আইডেন্টিফাই করা সম্ভব না যে লাশটা এখন কোথায়। তিনি খুব আফসোসের মধ্যে পড়ে গেলেন, তার খুব কষ্ট হচ্ছিল। তার এতটা কষ্ট কোনো সময় তার লাগেনি। তার আপনজন যখন তাকে ছেড়ে চলে যায়, তার হয়তো তখন কষ্ট লেগেছে, কিন্তু এই রকম কষ্ট তার লাগেনি যে তার হাতে, তার জিম্মায় থাকা একটা লাশ আজকে দুষ্ট শয়তান ইতরগুলো ভাগিয়ে নিয়ে গেছে। এই ৩০ বছরের জীবনে কখনো তার কালি লাগে নাই। যেহেতু তিনি লাশ নিয়ে পৌঁছাননি, খুবই স্বাভাবিক যে লোকজন তাকে খোঁজার জন্য চলে আসবে, এবং সেটাই হয়। তার গাড়িটা তো উল্টে গিয়েছিল, তো সেই গাড়িটা তিনি কোন রকম সোজা করে ঠিক করে রেখেছিলেন। যে লোকজন চলে গিয়েছিল তারা লোকজন সহ ফেরত আসলো, তারা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, কি হয়েছে, কারণ ভ্যানে লাশ নেই। তো তিনি বললেন যে শিয়ালে লাশ টেনে নিয়ে গেছে। তো ওই লোকজন না এই সিরাজ সাহেবের উপরে চড়া হওয়ার চেষ্টা করলেন। তো সিরাজ সাহেব বললেন যে আমার উপর চড়া হবেন না, আমি একা মানুষ, এখানে শিয়াল আসছে ২০-২২টার মতো। উনি আর কি মিথ্যা কথা বলেন যে শিয়াল আসছে ২০-২২টার মতো, আপনি পারবেন এখানে শিয়ালের সামনে কিছু করতে? তো লোকজন জিজ্ঞেস করলো যে লাশ কোন দিকে টেনে নিয়ে গেছে, আর এইখানে আবার এই যে ছাইমাই কেন? তো সিরাজ সাহেব বললেন যে এই লাশের উপরে, এই ভ্যানের উপরেই সব শিয়াল এসে লাফ দিয়ে পড়েছিল, ওরা লাশ টেনে নিয়ে গেছে, ওই সময় ওদের ভারে ভ্যান কাত হয়ে ভ্যানের চারপাশে আগুন লেগে গিয়েছিল। তো ওই লোকজন সহ এবার ওনারা আশপাশের জঙ্গলের লাশ খুঁজতে শুরু করে দিলেন। তারা লাশ খুঁজছেন, কয়েকজন গ্রুপ হয়ে, ৩ গ্রুপ হয়ে আশপাশে লাশ খুঁজছিল। তো একটা গ্রুপ লাশ খুঁজে পায়,
এবং লাশ খুঁজে পায় হচ্ছে একটা ছোট নালীর মতো জায়গার মধ্যে। লাশটা মুখ থুবড়ে পড়েছিল, পিঠের চুলগুলো দেখা যাচ্ছিল, পিঠের কাপড়টা সরে গিয়েছিল এবং ওই লাশের পাঁজরের এক অংশ ছিনিয়ে নিয়ে গেছে, নিয়ে গেছে। সেই লাশ ধরাধরি করে উদ্ধার করা হয় এবং পরে সেই রাতের বেলায় গ্রামের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং ওই রাতের বেলায় গোসল দিয়ে এই রাতের অন্ধকারের মধ্যেই কোনো মতো কবর খুঁড়ে তারা লাশ দাফন করে ফেলে। কারণ এই লাশ তো খাওয়ার চেষ্টা করেছে, তার মানে লাশ বেশিক্ষণ রাখা যাবে না। গ্রামবাসীরা আর যাই হোক, আমরা এখন শহরে যারাই থাকি তারা হয়তো ওভার স্মার্ট আমরা সবাই, কিন্তু গ্রামবাসীরা খুবই কেয়ারফুল। তারা ইশারা ইঙ্গিত একটু হলেও বুঝে। তো একে তো আত্মহত্যার লাশ গ্রামের মধ্যে ওই সব গ্রামে গোরস্থানে রাখতে দিবে না, তো দূরে আলাদা একটা জায়গায় ওই রাতের বেলায় কবর খুলে মেয়েটার লাশটাকে কোনো মতো দাফন দেওয়া হয় এবং দাফন দেওয়ার আগ পর্যন্ত সেই জায়গায় সিরাজ সাহেব উপস্থিত ছিলেন এবং তিনি নিজে দাফন কার্যের সাথে জড়িত ছিলেন। কবরস্থান থেকে যখন লোকজন চলে আসে, তিনিও চলে আসবেন, প্রায় ভোর রাত হয়ে গেছে ততক্ষণে। তিনি যখন চলে আসবেন তার মনে হলো যে তিনি কাউকে দেখতে পেয়েছেন, কবরস্থানের আশপাশে তিনি কাউকে দেখতে পেয়েছেন যে জায়গায় কবর দেওয়া হয়েছে। তিনি ঘুরে তাকালেন পিছনের দিকে। তিনি ঘুরে পিছনে তাকিয়ে দেখতে পান যে সদ্য যে জায়গায় কবর দেওয়া হয়েছে সে কবরের উপরে ওই মেয়েটাই, ওই যে হোগলা পাতার যে প্যারা সেটা দিয়ে ঘেরা যে লাশটা ছিল ওই রকম রূপেই সে আধ বসা অবস্থা বসে আছে এবং তার দুই কাঁধের ধারে দুটো শিয়াল কাঁধ কামড়ে মাংস ছিনিয়ে মাংস চেপে চেপে খাচ্ছে। তো সিরাজ সাহেব চুপচাপ সেখান থেকে হেঁটে চলে আসেন। তিনি তার ভ্যান নিয়ে বাড়িতে পৌঁছান যে জায়গায় তিনি থাকেন এবং তিনি করলেন কি, আগে ভ্যানটাকে বাইরে রেখে ভ্যানটা পবিত্র করার চিন্তা ভাবনা করলেন। সোনার উপর মিশ্রিত পানি ওনার বাসায় ছিল, তো সেই পানির সাথে অন্য পানি মিশিয়ে উনি ভ্যানটাকে পরিষ্কার করলেন। তখনও ফজর হতে আরো এক প্রহরের মতো সময় বাকি, কিন্তু ওনার মনে হচ্ছিল যে রাত আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তিনি ভ্যান পরিষ্কার করে তিনি তার নিজের যে কুড়ে ঘরের মতো বেড়া ঘেরা ঘর, ওই ঘরের মধ্যে যে প্রবেশ করলেন এবং কোনো কিছু না করে এই অন্ধকারের মধ্যে তিনি শুয়ে পড়লেন এবং ক্লান্তির কারণে তার চোখটা লেগে আসে। যখন চোখ লেগে প্রায় ঘুম চলে এসছে এমন সময় উনি উনার বেড়ার যে দরজাটা, বেড়া দিয়ে যে কোন রকম আটকানো দরজাটা, এই দরজাটার মধ্যে না ঠক ঠক শব্দ শুনতে পায়, কেউ টোকা দিচ্ছে, ঠক ঠক ঠক। টোকার শব্দ শোনার পরে উনার ধাক্কা দিয়ে শরীরটা কেঁপে ওঠে। সত্যই ঘুম চলে এসেছিল ওনার। এখন এই ঠক ঠক শব্দে যখন উনি জেগে গেলেন, ওনার হাত পা না খুব জোরে কাঁপতে লাগলো, কিন্তু অনবরত ধাক্কাচ্ছে ওই বেড়ার গেটটা, কিন্তু জোরে ধাক্কা দিলে কিন্তু ভেঙে যাবে। অত জোরেও আবার দিচ্ছে না ধাক্কাটা, কিন্তু ধাক্কাটা দিচ্ছে কেমন যেন। ওই কাঁপতে থাকা অবস্থায় সে এসে জিজ্ঞেস করলেন, কে কে ডাকে? তো কোনো উত্তর নেই। কোনো উত্তর না দিয়ে তখনও ওই ধাক্কা দিচ্ছিল বেড়ার মধ্যে। ওই কাঁপতে থাকা অবস্থায় সে এসে উঠে বসেন, উঠে বসে নিজেকে একটু শান্ত করে আবার জিজ্ঞেস করেন, কে ডাকে? তখন তিনি তার ভ্যানের যে বেলটা থাকে বেলে ক্রিং ক্রিং শব্দটা শুনতে পান। একবার, দুইবার, তিনবার না, কিন্তু একবার দুইবার। উনি আবারও যখন জিজ্ঞেস করলেন কে বাইরে, ক্রিং ক্রিং এরকম শব্দ হলো। তো তিনি তো বুঝতে পারছেন যে তার আশেপাশে ওরাই মনে এসছে। তখন উনি বললেন যে দেখ, আমি যদি আজান দিই তোরা সবাই ভস্ম হয়ে পুড়ে যাবি। তিনি যখন এই কথা বললেন যে আমি যদি আজান দিই তোরা সবাই ভস্ম হয়ে পুড়ে যাবি, ওই সময় মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসে এবং যেই জায়গায় তিনি ভ্যানটা রেখেছিলেন ওই জায়গা থেকে শব্দটা আসছিল। তো
তো তিনি কিছু সময় অপেক্ষা করলেন, চিন্তা ভাবনা করলেন যে আজানই দিয়ে দিই, আজান দিয়ে এই বদমাশগুলোকে আজকে একটা উচিত শিক্ষা দিই। কিন্তু আবার এটাও ভাবলেন, বয়স তো হয়ে গেছে, আমি যদি একটু বেশি বাড়াবাড়ি করে যদি কারোর বেশি ক্ষতি করে ফেলি, তবে না জানি আবার আমার ঘাড়ি মটকে দেয়। তো যখন উনি এই কথা চিন্তা ভাবনা করলেন, তখন তিনি স্পষ্ট শুনতে পেলেন যে মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, একেবারে বেড়া ঘেঁষে এখন কেউ, এবং সে তার হাতটা বেড়ার মধ্যে রেখেছে, সেটা অনুভব করতে পারছেন। এবং বেড়াতে কিন্তু সেসব সে অনুভূতিটা আসে বেড়াতে। তিনি জিজ্ঞেস করলেন, কে বাইরে, নাম বল, অমুক মাস্টার নাকি তমুক? তখন উত্তর দিল, আমি নিপা। তো উনি জিজ্ঞেস করলেন, কোন নিপা? তো উত্তর দিল, আমি এই নিপা, যে নিপাকে আপনি আজকে নিয়ে আসলেন। খুবই কান্না জড়িত কণ্ঠে বলতেছে। তো সে বললেন যে নিপা, যে জায়গা থেকে আসছো সেই জায়গায় চলে যাও, যাও যাও চলে যাও। তো নিপা বলছে, আমার না অনেক কষ্ট, আপনি একবার বাইরে আসবেন? তো তিনি বললেন যে নিপা, আমি বাইরে আসতে পারবো না, আর তোমারও এখানে থাকা উচিত না। আমি জানি না তুমি কে, কিন্তু তুমি বলছো তুমি নিপা, যে নিপাকে আমি আজকে নিজে দাফন করে আসছি। দেখো, তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও, আমার ক্ষতি করে তোমার কোনো লাভ নেই। তো নিপা বলছে, আমি আপনার ক্ষতির জন্য আসি নাই, আপনি একবার এসে দেখে যান আমার সাথে কি হচ্ছে। তো সে বলেন যে দেখো, তোমরা যদি এখনই এখান থেকে না যাও, আমি আজান দেব। তো নিপা বললেন, না 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 না, আপনি এমন কাজ করবেন না, আপনি একবার বাইরে এসে দেখে যান আমার সাথে কি হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এবার সিরাজ সাহেব দেরি না করে উনি আজান দিলেন। উনি যখনই আজান দিতে যাবেন, তখনই মনে হলো যে বেড়ার পাশাপাশি, মানে ওনার দেয়াল, মানে খাটের পাশে যে বেড়াটা ছিল, যে বেড়ার পাশে দাঁড়িয়ে কথা বলছিল, ওই বেড়ার মধ্যে একটা থাবা মেরে দিল। তখন উনিও আজান দিলেন, থাবাটাও মেরে দিল, এবং সবকিছু শান্ত হয়ে গেল। এখানে যে ছিল সে চলে গেছে। সকালবেলা একটু বেশি দেরি করে ওনার ঘুম ভাঙে, আর স্বাভাবিকভাবে সেই দিনটা ওনার কেটে যায়। দুই একজন গ্রামবাসী আবার ওনার খোঁজে এসেছিল, আসলে জিজ্ঞেস করার জন্য যে রাত্রেবেলা আসলে কি ঘটেছিল। তো সিরাজ সাহেব বলেন যে কেন, ওই মেয়ের মা বলে নাই, মেয়ের মা মেয়ের ডাক শুনেছে না? ওরা তো মেয়ের কণ্ঠ নকল করে মাকে ডাক দিয়েছিল ভয় দেখানোর জন্য। তাহলে এখন এইটা তো স্পষ্ট যে এটা ওই জিন ভূতের কাজ, ওরাই লাশ টেনে নিয়ে গেছে। এখন ওরা শিয়াল না জিন ভূত, বাকিরা আপনারা হিসাব করে বুঝেন। তখন সে বলেন যে তাহলে আপনার রাত্রেবেলা কেন বলেন যে এটা শিয়ালে করেছে? তখন উনি সাহেব বলল, দেখেন, যদি আপনারা মেয়ের মার কথা না শুনতেন, বাকি লোকগুলোর কথা যদি না শুনতেন, তাহলে তো আপনারা এটাই বলতেন যে আমি লাশ চুরি করে ফেলেছি। সবকিছু প্রমাণ আপনাদের সামনে হয়ে গেছে, এখন এসে জিজ্ঞেস করাতে আর আপনাদেরকে সহজভাবে বলতে পারলাম, আপনারা তো সেটা বুঝে ফেলেছেন। কথা কিন্তু এখানেই শেষ। তো ওই দিন আবার ওনার কোনো কাজ খাবার ছিল না, সিরাজ সাহেবের কোনো কাজ খাবার ছিল না। বিকালে একটা চায়ের দোকানের সামনে বসে উনি মুড়ি খাচ্ছিলেন, মুড়ি আর কোনো কিছু মিশিয়ে উনি খাচ্ছিলেন, সম্ভবত নারকেল। তো মুড়ি আর নারকেল খাওয়া অবস্থায় মাগরিবের আজান হয়ে গেছে ওই হিসেবে, কিন্তু তখন আলো চারদিকে। তো উনি দেখলেন কি, ওই মেয়েটা ডাকছে, ওই মেয়েটা, ওই নিপা তাকে ডাকছে, মানে দূর থেকে এরকম একটা ডাক যে আমি অনেক কষ্টে আছি, আমাকে এসে দেখে যান। উনি আর মুড়ি আর ওই নারকেলটা খেলেন না, ওনার মুখে ঢুকলো না, সাথে সাথে ওনার মুখটা তিতা হয়ে গেল, মুখে একরকমের তিতা পানি চলে এসছে ওনার। তো তিনি সেখান থেকে উঠে এবার ধীরে সুস্থে হেঁটে হেঁটে ওই গ্রামের দিকে যান, যে গ্রামে ওই মেয়েটাকে দাফন দেওয়া হয়েছে। গ্রামেরই সীমানার বাইরে এক জায়গায় মেয়েটাকে দাফন দেওয়া। ওই কবরটা তখন
ওনার কাছ থেকে প্রায় 100 কি 150 মিটার দূরে। তখন এতটুকু দূরত্ব, অন্ধকার হয়ে এসছে, আকাশে তারা আছে এবং এক কোণে চাঁদের আলোর কারণে রাস্তাঘাট বোঝা যাচ্ছিল। তখন সিরাজ সাহেব দেখলেন কি রাস্তার উপর একটা ভ্যান রাখা, এবং হুবহু তার ভ্যানের মতো ভ্যান, এবং হুবহু ওই যে নিপা নামের যে মেয়েটার লাশ তিনি নিয়ে গেছেন, যেইভাবে ওগলা পাতার বেড়া দিয়ে লাশটা মোড়ানো ছিল, সেইভাবে লাশটা রাখা। এবং তিনি যেহেতু ভ্যানের পেছনের দিকে হিসেবে এসছেন, তিনি কিন্তু পায়ের পাতার আঙ্গুলগুলো দেখতে পাচ্ছিলেন। লাশের ভ্যানটা সামনের দিকে এগিয়ে ঠিক ডান দিকে নেমে পড়ল, যেই দিকে নিচু জমিতে ওই মেয়ের লাশটা দাফন করা। ওই সিরাজ সাহেব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাবার পরে তিনি দেখতে পান যে ভ্যানটা নিচের দিকে ঝুঁকে আছে, কিন্তু ওইভাবে যদি ভ্যান রাখা হয় তো ভ্যানটা সোজা নিচু জমিতে নেমে যাবে, কিন্তু এক অবিশ্বাস্য ক্ষমতা বলে ভ্যানটা নিচের দিকে ঝুঁকে আছে, যাচ্ছে না। এখন তিনি দেখতে পান ওই মেয়েটা, অন্ধকারে বোঝা যাচ্ছে, আলো আধারির মধ্যে, চাঁদের আলো আধারিতে বোঝা যাচ্ছে ওই মেয়েটা বসা, কবরের পাশে বসা। যখন সিরাজ সাহেব আউযুবিল্লাহ বলে আল্লাহু আকবার বলতে যাবেন, ওই সময় আবারও ফুপিয়ে কান্নার শব্দ আসলো ওই কবরের ওদিক থেকে। মেয়েটা যেখানে বসা দেখছেন সেখান থেকে কান্নার শব্দ আসলো। সিরাজ সাহেবকে মেয়েটা ডাক দিয়ে বলছে, আপনি একটু এদিকে আসেন, দেখে যান আমার সাথে কি করেছে এরা। সিরাজ সাহেব ওইখান থেকে দাঁড়িয়ে থেকে বললেন যে কি করেছে বল, আমাকে বল, আর আমাকে কেন ডেকেছিস তুই? সিরাজ সাহেবের কথার উত্তরে নিবাব বলল, এদিকে আসলে না দেখাবো, আমার থেকে দূরে দাঁড়িয়ে আছো, তোমাকে আমি কিভাবে দেখাবো আমার সাথে কি হয়েছে? সিরাজ সাহেব রাস্তার আশপাশ থেকে একটা ডাল হাতে তুলে নিলেন। যখনই তিনি ডালটা হাতে তুলে নিলেন, মেয়েটার কান্নার স্বরটা বদলে একটা অস্বাভাবিক হাসির শব্দ রূপান্তর হয়ে গেল। কান্নাটা থেমে গিয়ে হাসির শব্দ আসতে লাগলো, যেন মেয়েটা খুব মজা পেয়েছে তাকে, যে সিরাজ সাহেব ডালটা হাতে তুলে নিয়েছেন, এটা দেখেছে, মজা পেয়েছে। তো সিরাজ সাহেব ডালটা হাতে নাড়াতে নাড়াতে বলছিলেন যে এটা দেখে তুই মজা লাগলো, হাসি আসছে অনেক। তো ওই মেয়েটা বলছে যে না, আমার কোনো হাসি আসছে না, আমি তো হাসছি না, আমি দুঃখে হাসছি, আমি তো খুশিতে হাসি না, আমার কোনো খুশি নেই। সিরাজ সাহেবের কাছ থেকে মেয়েটার ডিস্টেন্স, মেয়েটার কবরের ডিস্টেন্স প্রায় তখন 12 হাত কি 15 হাতের মতো। এই আলো আধারির মধ্যে, চাঁদের আলো আধারির মধ্যে কিন্তু উনি দেখতে পাচ্ছেন মেয়েটাকে। মেয়েটা সেই গতকালের সেই ময়লা কাপড়টা পরা, এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিঠের দিক দিয়ে মেয়ের কাপড়টা ছেঁড়া, এমনকি সামনের দিক দিয়ে অনেকখানি ছেঁড়া। তো মেয়েটা তাকে বলল, দেখেন দেখেন বলে মেয়েটা তার পেটের দিকে ইশারা দেওয়ালো। ওইখানে দাঁড়ানো অবস্থায় সিরাজ সাহেব দেখতে পেল যে মেয়ের পেটের মধ্যে, পেটের বাম দিকের সাইডে বড় রকম একটা গর্ত। এবার মেয়েটা বলছে যে আপনিও তো আমাকে রেখে চলে গেছেন, কিন্তু আপনি দেখেন নাই যে আমি আমার কবরের উপরে বসেছিলাম, আর আমার 2 কাঁধের উপরে 2 শিয়াল কামড়ে রেখে ধরে রেখেছিল। আপনারা তো আমাকে ছেড়ে চলে গেছেন। একটা বড় দানব শিয়াল এসেছিল, সে আমার কবরটা এই দিক দিয়ে খুঁড়েছে, দেখেন, সে তার 2টা হাত দিয়ে আমার কবরটা খুঁড়ে ভিতরে ঢুকে গাব গাছের 3টা ডাল সরিয়ে আমার পেটের মধ্যে যে কামড় দিয়ে যা পারে সব খেয়ে চলে গেছে। দেখেন আমার পেটটা কেটে কি করেছে, কামড়ে কি করেছে, আমার ভিতরে কিচ্ছু নাই, আমার খুব ব্যথা করছে এই জায়গায়। তাও তো মেনে নেওয়া যায় যে শিয়াল কুকুর এসে আমাকে কামড় দিয়ে চলে গেছে, কিন্তু এত বড় বড় মানুষ কি করেছে জানেন? ওই ভোর রাতে আমি আপনাকে যে ডাক দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আসেন দেখে যান আমার সাথে কি করে, দেখে যান। যদি আপনি আসতেন তাহলে আপনি দেখতেন আমার সাথে কি করেছে।
সিরাজ সাহেব বললেন যে কি করছে তোর সাথে বল। এটা বলল, আমি তো আমার কবরের মধ্যে শোয়া, আমি দেখলাম শিয়ালটা চলে যাবার পরে একটা বড় মোটা সোটা গাড়োয়ানের মতো দেখতে লোক আসছে। সে এসে কবরের এই পাশ যখন দেখলো খোঁড়া, সে বাকি অংশটুকু খুঁড়ে ফেলে সে ডালগুলো সরিয়ে সে আমার গলা এইভাবে কিরিচ দিয়ে ক্যাচ 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 করে কেটে আমার কল্লাটা নিয়ে এসে চলে গেছে। দেখবেন কিভাবে আমার গলাটা কেটেছে। এই কথা বলে মেয়েটা হপ করে পড়ে গেল সামনে, মাটিতে শুয়ে পড়ল আর কি। এবং সিরাজ সাহেব দেখতে পান যে ওই অদৃশ্য ভাবে মেয়েটার গলা মানে কেমন যেন করছে, মনে হচ্ছে যে কেউ মাথার চুল ধরে মানে গলাটা কিরিচ দিয়ে কাটার চেষ্টা করছে, মানে ঘষে ঘষে কাটার চেষ্টা করছে। এবং দেখতে 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 মেয়েটার মাথাটা আলাদা হয়ে বডি থেকে আলাদা হয়ে যায় 1 হাতের মতো ডিস্টেন্সে। যখন এটা আলাদা হয়ে গেল না 1 সেকেন্ডের মধ্যেই, তো খলিল সাহেব লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যেতে মেয়েটা ওই লাশ হাসি দিয়ে বলল, ও মা, ভয় পেয়ে গেলেন আপনি? আপনার না বুঝার দরকার আমার কত কষ্ট হচ্ছে। আপনি আমার মাথাটা খুঁজে নিয়ে এসে আবার আমাকে এখানে কবর দেন, আমার অনেক কষ্ট। কিন্তু সিরাজ সাহেবের মাথায় জিনিসটা ঢুকছিল না, তিনি তো ভয় পেয়ে গেছেন হুট করে মাথাটা এভাবে আলাদা হতে দেখে। তিনি উঁচু রাস্তাতে উঠে যান। উনি এখন দৌড় দিবেন, উনি আর এখানে দাঁড়াবেন না, কারণ এই মেয়ে বা এই যেটাই হোক, এই শয়তান যেটাই হোক, এই মেয়ের রূপ ধরে এখন ওনার মন ভোলাচ্ছে। উনি উড়িয়ে যখন যাচ্ছেন, উনি স্পষ্ট টের পেলেন ওই মাথাহীন মেয়েটা দৌড়াচ্ছে তার পিছনে। মাথাহীন মেয়েটা তার পিছনে দৌড়াচ্ছে আর বলছে যে, আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? আমার তো অনেক কষ্ট, আপনি আমাকে একটু সাহায্য করুন। ওই মাথাহীন মেয়েটা তার পিছনে দৌড়াচ্ছে, ওই অদৃশ্য যে ভ্যানটা, ওই ভ্যানটাও তার পেছনে চলছে। চলতে 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 একটা সময় যখন সিরাজ সাহেবের মাথা মনে আসলো আর আমি আজান দিলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে, উনি সাথে সাথে থামিয়ে ফেলে সজোরে আজান দিলেন। সজোরে যখন উনি আজান দিলেন, ওই পেছনে যে দাপিয়ে দাপিয়ে মেয়েরা দৌড়িয়ে আসছিল, মাটির উপরে যেটা শব্দ হয় বোঝা যায়, যে দৌড় দিলে শব্দ বোঝা যায়, সেই শব্দটাও গায়েব হয়ে গেল এবং ভ্যানের যে চাকার যে শব্দ সেটাও গায়েব হয়ে গেল। সিরাজ সাহেব সেদিনের মতো বাড়ি ফিরে আসেন এবং উনি ঠিক করেন যে আপাতত আগামী কিছুদিন তিনি কোন রকমের এই লাশ টানাটানি করবেন না। এই মেয়ের লাশ টানাটানি করে এখন ওনার মাথা নষ্ট হয়ে গেছে। তো উনি আপাতত কিছুদিন বেঁচে থাকলেন। উনি বাইরে ঘোরাফেরা করে আসলেন বাইরে থেকে। ওনার আসলে আত্মীয় স্বজনের সাথে ওনার সম্পর্ক তো ভালো না, ওনাকে আসলে কেউ কেয়ারও করে না। কেয়ার তো দূরের কথা, তার স্ত্রী সন্তান তার সাথে থাকতো না তখন, কারণ তিনি কাজ করতেন আর সবসময় একটা কেমিক্যালের গন্ধ আসতো ওনার কাছ থেকে। উনি বাইরে এক বন্ধুর এলাকা থেকে বেশ কয়েকদিন ঘুরে ফিরে আবার বাড়িতে ফিরে আসেন এবং আবারও এই লাশ বহনের কাজ শুরু করে দেন তিনি। সেই দিন রাতের বেলা উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পান ঘুমের মধ্যে। উনি দেখতে পান আনুমানিক কতজন, উনি হিসাব করতে পারছেন না, কিন্তু এই চেহারাগুলোকে উনি চেনেন। এইগুলো সেই লাশগুলোর চেহারা, যে লাশগুলোকে তিনি সবসময় ক্যারি করেছেন তার ভ্যানের উপরে রেখে। কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ খুনের শিকার হয়েছে, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে, বিভিন্নভাবে মারা যাওয়া লোকগুলোর লাশ আর তিনি নিজেই ক্যারি করছেন। সেই লোকগুলোই এক একজন দাঁড়িয়ে আছে তার এই ঝুপড়ি ঘরের ঠিক বাইরে অল্প একটু যে উঠানের মতো জায়গা আছে সেইখানে, এবং তারা তাকিয়ে আছে এই বাড়ির দিকে, তারা তাকিয়ে আছে সিরাজ সাহেবের দিকে। এই অদ্ভুত স্বপ্ন দেখার পরে ওনার যখন ঘুমটা ভাঙে, এই অন্ধকারের মধ্যেও উনি অনুভব করতে পারছিলেন ওনার ঘরের মধ্যে ওই লাশগুলো দাঁড়ানো, তখন সেই নিপাও দাঁড়ানো সেই জায়গায়,
সেই মাস্টারও দাঁড়ানো যে নিপার লাশ খেতে চেয়েছিল, ওই লোকও দাঁড়ানো যে আরেকজনের লাশ খেতে চেয়েছিল, ওই যে পানিতে ফুলে ফেপে যে কালো শরীরটা ছিল, লাশগুলো খেতে চেয়েছিল যে আরেক লাশকে। তারা সবাই সেই জায়গায় উপস্থিত। অন্ধকারের মধ্যেও তিনি তাদের চেহারা দেখতে পাচ্ছিলেন, তিনি তাদেরকে অনুভব করতে পারছিলেন। সিরাজ সাহেব জিজ্ঞেস করলেন, তোরা এখানে কেন? তোরা এখানে কেন? তোরা এখান থেকে চলে যা, আমি যদি আজান দিই তোরা ভস্ম হয়ে যাবে সাথে সাথে। তখন নিপা, উনি দেখলেন যে নিপা ওনার পাশে এসে দাঁড়িয়েছে। সেই রকম চেহারা, পেটের মধ্যে মাংসটুকু নাই, ওই জায়গার চেহারা কেমন জানি বিবর্ণ হয়ে গেছে, মৃত মানুষের মতো, ঠোঁটটা নীল হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে কিভাবে জানি তিনি দেখছেন, অবিশ্বাস্য লাগে, কিন্তু তিনি দেখছেন। তিনি দেখলেন নিপা পিছনের দিক দিয়ে ঘাড়ের কাছ থেকে আরেকটা মাথা আসছে এগিয়ে। ওই মাস্টার, যে মাস্টার নিপা লাশ খেতে চেয়েছিল, সেই মাস্টার বলল, আজকে তো তোমাকে দেখতে হবে যে আমাদের লাশ যে তুমি নিয়ে যাও কেমন লাগে। যে নিজেই যদি লাশ হয়ে নিজেই যদি ভ্যানে চড়ো এবং নিজেকেই যখন দেখবে যে ভ্যান টেনে নিয়ে যাচ্ছে তোমার লাশ, আর আমরা তোমার আশপাশে ঘোরাঘুরি করবো তোমার লাশ খাবার জন্য, তাহলে তোমার কেমন লাগবে। এই কথা বলার পরে নিপা ওনার মুখের মধ্যে হাত দিয়ে দিল, কথা বলতে দিচ্ছে না। সাথে সাথে আরো কয়েকটা লাশ ওনার হাত পা ধরে ফেলেছে। নিপা তার হাত দিয়ে সিরাজ সাহেবের মুখ এমন ভাবে ধরে রেখেছে যে নিপার হাত থেকে না লাশের গন্ধটা ওনার নাকের মধ্যে ঢুকছে রীতিমতো। তখন ওই মাস্টার নিজে বলল যে, দেখো, ডোম ঘরে আমার লাশ কেটেছে না, মনে আছে? আমার কাটা লাশ কিন্তু তুমি সাবধানে বাড়িতে নিয়ে যেতে পারো নাই। আমার পায়ের কিন্তু এক অংশ কিন্তু নিয়ে গেছে, আমার এক অংশ কিন্তু চিলে উড়ে নিয়ে খেয়ে ফেলেছে, মনে আছে? আজকে তোমাকে আমি দেখাবো লাশ কাটলে লাশের কেমন লাগে। এই কথা বলে ওই মাস্টার তার বুকের উপর চড়ে বসে এবং যে কোনো একটা কিছু দিয়ে তার বুক কাটতে শুরু করে। সিরাজ সাহেব কিন্তু ব্যথা অনুভব করছিলেন না এক ফোঁটাও। তার মনে হচ্ছিল যে তার বুকে ঠান্ডা কি যেন ঘোরাফেরা করছে, ঠান্ডা কি যেন তার বুকের মধ্যে সুইয়ের মতো ঘোরাফেরা করছে, কিন্তু ব্যথা লাগছে না। তার বুক কেটে, তার পেট কেটে ওনার সামনেই, সিরাজ সাহেবের সামনেই তার হৃৎপিণ্ডটা, লাফানো হৃৎপিণ্ডটা দু হাতে ধরে মাস্টার দেখিয়ে বলে যে, দেখো, ওই যে তোমার কলিজাটা। এই কথা বলে কলিজাটা পাশের এক লাশের হাতে দিয়ে দিল। সেই লাশ ওই কাঁপতে থাকা কলিজাকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। সিরাজ সাহেবের চোখের সামনে, ওনার মুখ তো নিপা ধরে রেখেছে। এরপরে ওনার লিভারটা বের করে মাস্টার নিজে ওনার চোখের সামনে খাচ্ছে। ওনার লিভার যে কামড় দিয়ে ছিঁড়তে পারছে না, যতবার কামড় দেয় ততবারই কামড় দিলে মুখের চারপাশ দিক দিয়ে রক্ত গড়িয়ে টপ টপ করে পড়ছে। এই অন্ধকারের মধ্যেও কিন্তু সিরাজ সাহেব এই সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু তার কোনো অনুভূতি নেই। তার কাছে মনে হচ্ছে তিনি অনুভূতিহীন, মনে হচ্ছে তিনি মৃত। তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বের করে এই লাশগুলো ওনার সামনে নরকের খেলা খেললো। তারপরে মাস্টার বলল যে, এবার দেখবে যখন তোমাকে বস্তায় ভরে ভ্যানের উপরে উঠাবো তখন দেখবে কেমন লাগে। সাথে সাথে ওনার বিছানার চাদরটা হোক বা যেটাই হোক, বিছানা যেটা ছিল সেটা দিয়ে ওনাকে পেঁচিয়ে ফেললো। উনি কিছু করতে পারছেন না, ওনার কেমন যেন এক অদ্ভুত এক অনুভূতি, মনে হচ্ছে উনি বেঁচে নেই। উনি দেখলেন যে উনাকে পেঁচিয়ে কয়েকজন লোক মিলে পাজাকোলা মতো করে ধরে ওনাকে ওনার ঘর থেকে বের করে নিয়ে ওনারই ভ্যানের উপরে শুয়ে দিয়েছে।
ওনার ভ্যানের উপর ওনাকে শুয়ে দেওয়ার পরে উনি তো কাউকে দেখতে পাচ্ছেন না, কেবল শুনতে পাচ্ছেন ওই মাস্টার বলছে, যে মাস্টারের লাশ সেখানে দাঁড়ানো, সে মাস্টার বলছে চলো এবার নিজেই নিজের ভ্যানের সওয়ারি হয়ে গেল, চলো চলো সিরাজ, আজকে তোমাকে আমরা দাফন দেব। এই ভ্যানটা ওনাকে নিয়ে চলতে লাগলো, উনি শুধু অনুভব করছেন যে নড়াচড়া, ভ্যান চলছে, ভ্যানের কাঠটাকে উনি অনুভব করছেন এবং নড়াচড়া অনুভব করছেন এবং তীব্র ঠান্ডা লাগছে ওনার, ওনার শরীরটা কেমন জানি ওনার ঠান্ডা লাগছে ওনাকে। সে লাশগুলো ওনাকে হোগলা পাতার বস্তা বা পাটি যেটাই হোক, যেটা দিয়ে পেঁচিয়ে এনেছে, ওনার লাশটাকে খুলে ওনাকে দেখাচ্ছে, সিরাজ সাহেবকে সেই জায়গা থেকে খুলে বলছে যে এইবার আমরা তোমার লাশকে গোসল করাবো। এই কথা বলে ধারাধার পুকুর থেকে বা কোনো ডোবা থেকে পানি তুলে সে পানি ওনার মুখে ছুঁড়ে মারলো, ওনার শরীরে ছুঁড়ে মারলো। তারপরে ওনাকে একটা কবরের মধ্যে রেখে ওই লাশগুলো ওনাকে কবর চাপা দিয়ে দিল এবং কবর চাপা দেওয়ার সময় প্রত্যেকটা লাশ হাসছিল। এরপরে কি হয়েছে আর সিরাজ সাহেবের মনে নেই, কিন্তু সিরাজ সাহেবের হুঁশ ফিরে আসে মানুষের ডাকে। ওনাকে অজ্ঞান অবস্থায় রাস্তার মাঝখানে পাওয়া যায়, ওনাকে রাস্তায় অজ্ঞান অবস্থা রাস্তায় পাওয়া যায়। কি ঘটেছিল কেউ জানে না। উনি হুঁশে ফেরার পরেও শক্ত মনে মানুষ তো কাউকে কিছু বলেননি, কিন্তু আগে বোঝার চেষ্টা করেছেন যদি তিনি কি বেঁচে আছেন না তিনি মারা গেছেন। এরপরে তিনি বললেন কি, যখন তিনি সুস্থ হয়ে উঠলেন একটু, তিনি এই এলাকাটা ছেড়ে দূরে একটা এলাকায় যান এবং সেখানে তিনি প্রথমবার তাবলিগ জামাতের লোকজনকে দেখতে পান। সেখানে তাবলিগ জামাতের লোকজনের সাথে থাকা একজন বয়স্ক লোককে, যিনি হন আমির, ওই দলের আমির হন, তার কাছে তিনি এটা খুলে বলেন। এই ঘটনা যখন তিনি খুলে বলেন তখন সিরাজ সাহেবকে ওই আমির সাহেব বললেন, ওই তাবলিগের ওই দলের আমির বললেন যে আপনি আল্লাহর রাস্তে এই কাজগুলো এখন আর করবেন না, এই কাজগুলো আপনি ছেড়ে দেন, আপনি দিনের পথে আছেন, দিনের পথে আরো ভালোভাবে ফিরে আসুন, আপনি নামাজ কায়েম করুন, সবকিছু করুন, আরো অনেক কর্ম আছে, এই অন্ধকার কর্মটার আপনি করবেন না, আপনি ছেড়ে দেন। তো সিরাজ সাহেব সেই লোকের কাছে জানতে চেয়েছিল যে আমার সাথে এটা কেন হলো। তখন ওই আমির সাহেব বলেছিলেন তাকে, ওই দলের আমির বলেছিলেন যে এটা আল্লাহর ইশারা হিসেবে আপনি ধরে নিতে পারেন, এখন এটা স্বপ্নে ঘটেছে না বাস্তবে ঘটেছে, এখন আপনি তো অনুভব করেছেন বাস্তবে ঘটতে, সেটা স্বপ্নও হতে পারে। আবার কেন আপনি সেইখানে আপনাকে আপনার বাড়ি থেকে দূরে রাস্তায় অজ্ঞান অবস্থা পাওয়া গেছে, এটারও তো উত্তর নেই। তো এর চেয়ে ভালো উত্তর না খুঁজে, যেহেতু সবকিছু এখন পর্যন্ত ভালো আছে, ভালোই রাখতে দিন, আপনি এই কর্মটা ছেড়ে দিন, আপনি এখন নামাজ রোজার মধ্যে নিজেকে বিলিয়ে দিন। এই সিরাজ সাহেবের পর থেকে এই ওনার জীবনটাই তাবলিগের সাথে কাটাতে উনি শুরু করেন। ওনার তো আর ছেলে পেলে কেউ ওনাকে দেখবে না, তো এই তাবলিগের দলের সাথে ঘুরতে 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 পুরো বাংলাদেশ ওনার ঘুরে হয়ে গেছে। এই সিরাজ সাহেবের এই কথাগুলো আমি সিরাজ সাহেবের নিজের মুখ থেকে শুনেছিলাম। আর এই সিরাজ সাহেবের সাথে আমার কথাবার্তা তখনই হয় যখন উনি ঢাকায় টঙ্গীতে যখন এসেছিলেন ওই জামায়াতের জন্য, আজকে থেকে কয়েক বছর আগে। উনি তো এখন বয়স্ক হয়ে গেছেন অনেক, ওনারই যে দলটা, ওই দলের একটা ছেলের একটু সমস্যা হয়েছিল এবং ভাগ্যক্রমে সে ছেলে আমার সামনেই পড়ে এবং আমাকে ওই ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। ওই হ্যান্ডেল করতে দেখে উনি পরে আমাকে একটা বসায় যখন বসলাম সবাই, উনি ওই সবাই মিলে একসাথে খাবে একই বড় পাত্রে, ওই খাবার খাওয়ার পরে উনি ওই আশপাশের লোকজন ওনাকে বললো, সিরাজ সাহেবকে বললো যে আপনার সাথে যে ঘটনা ঘটেছে ওনাকে একটু বলে দেখেন না। উনি কি বলে দেখেন শুনি। তো তখন সিরাজ সাহেব কথায় কথায় ধীরে ধীরে এই পুরো ব্যাপারটা আমাকে খুলে বলেছিলেন। তা আমি এই কথাগুলো ওনার শোনার পরে আমি ওনাকে ফার্দার কোনো কিছু উত্তর দিইনি তখন আর। এই ছিল ঘটনা সিরাজ সাহেবের। আমি ওনার যখন এই সমস্যাগুলোর কথা শুনেছিলাম
আমি ওনাকে আসলে তখন অত মানে বোঝানোর জন্য কোনো কিছু বলিনি। আমি শুধু ওনাকে এইটুকু বলেছিলাম যে, ওই আমির সাহেব আপনাকে যেটা বলেছে ওইটাই ভালো কথা। আমি আসলে উনাকে ধাক্কা দিয়ে কোনো কিছু বলতে চাইনি। কারণ যখন আমি উনার সমস্যার ব্যাপারে আমির সাহেবের সাথে কথা বলেছিলাম, আমির সাহেব আমাকে বলেছিলেন, "দেখো লোকটা কিন্তু লাশ নিয়ে আসার মতো কাজ করে। এবং এই লোকগুলো না মানসিকভাবে খুবই শক্ত হয়। কিন্তু এই শক্ত লোকের মানুষগুলো, এই শক্ত মনের মানুষগুলোও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে দুর্বল। তুমি দেখবে যে তার স্ত্রী আছে, সন্তান আছে কিন্তু কেউ তার কোনো খোঁজ খবর নেয় না। এবং সেই একাকিত্বে ভুগতে সে কিন্তু ডেভেলপ হতে শুরু করে। তার মানসিক সমস্যাও ডেভেলপ হতে শুরু করে এবং নইলে কিন্তু কেউ লাশ তো তোমার সাথে কথা বলবে না। কিন্তু এটা ঠিক, হ্যাঁ, যে লাশের পিছু নিতে পারে। অনেক কিছু লাশের পিছু নিতে পারে সেটা একজন যিনি অভিজ্ঞ সে কিন্তু সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে এবং সিরাজ সাহেব তো অভিজ্ঞ ছিলেন বিধায় কিন্তু হ্যান্ডেল করতে পেরেছেন। কিন্তু এরপরে যখন দেখা গেল যে নিপার লাশের ব্যাপারটা, নিপার লাশ যে হারিয়ে যাওয়ার ঘটনাটা ঘটলো, হয়তো ওইটা উনার ব্রেনের মধ্যেও খুব বেশি জোরে ধাক্কা মেরে দিয়েছিল। এবং ওই মেয়েটার বয়স কিন্তু তখন ওনার মেয়ের মতোই। তো আমাদের ব্রেন কখন কিভাবে অ্যাক্টিভিটি দেখায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এখন উনাকে হয়তো ভয় দেখিয়েছে, এটা সত্যি কথা, ভয় দেখিয়েছে। এবং আল্লাহরও ইশারা যে আল্লাহ চাননি যে সে এই বান্দা এই পথ থেকে সরে যাক। এটাই আল্লাহ চেয়েছেন। যদি ব্যাখ্যা দিতে চাও ওয়াহিদ, উনি আমাকে বলেছেন, যদি ব্যাখ্যা দিতে চাও ওয়াহিদ, তো সোজা সাপটা হিসাব এটাই ছিল ইশারা, এই লোককে এই পথ ছেড়ে চলে যেতে হবে। এটাই ছিল ইশারা, এর বাইরে কোনো ইশারা নেই। এখন সে যদি লাশের সাথে কথা বলে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কারণ সেটা তুমিও দেখোনি, আমিও দেখিনি। যদি লাশ তার সাথে কথা বলে থাকে সেটাও ভালো, আর যদি লাশ তার সাথে কথা না বলে এটা তার মানসিক রোগ হয় সেইটাও ভালো। সবকিছুই আল্লাহর হাতে, সবকিছু ওনার হাতেই থাকুক। আমাদের এত কিছুর উত্তর খুঁজে লাভ নেই। আর এখন তুমি তাকিয়ে দেখো, এখন কিন্তু সেই পথ ছেড়ে দিয়ে সে যখন তাবলিগ জামাতে যুক্ত হলো, সে কিন্তু অনেক লোককে পেয়ে গেছে। এগুলো কিন্তু তার এখন ফ্যামিলি, সবাই তার ফ্যামিলি। আর এখন দেখবে এখন কিন্তু তার মধ্যে কোনো আফসোস নেই, কোনো কিছু নেই। এটাই হয়তো আল্লাহ চেয়েছেন, এটাই চেয়েছেন আল্লাহ যে সে ওই পথ ছেড়ে এই পথে চলে আসুক। এখন যে কোনো কিছু হতে পারে, উত্তরটা যে যার মতো যেভাবে নেওয়া সেভাবে নিতে পারেন আপনারা। সিরাজ সাহেবের ঘটনাটা আজকে এখানেই শেষ হচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার এখনো মাঝে মাঝে জিভে সমস্যা হয়, আমার জিভটা ভার হয়ে আসে। নর্মালি যে কোনো সময় দেখা যাচ্ছে যে আমার হুট করে জিভটা খুব ভার হয়ে আসে, তখন আমি জিভ নাড়াতে খুব কষ্ট হয় এবং কথা বলতে পারি না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আলিফ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।